আছে না, এখানে মেশিন লাগাই নাই। মেশিন নেই। তোমাদের করে আসছো? তুমি তো পরীক্ষা নেবো সবাই। পড়া শেষ হয়েছে তোমাদের? ওখানে শেষ। পনেরো সময় কাজ হচ্ছে আরো 10 ভাই। হ্যাঁ, শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, গত দিনের কোনো কোয়েশ্চেন কি তোমাদের আছে? গত দিন থেকে কোনো কিছু বুঝলে এমন কিছু আছে কি? নাই আছে? গত দিনের কোনো কিছু পড়া বুঝো না এমন কিছু টপিক আছে কি? পড়ছিলে তোমরা বাসায়? কোনটা কোনটা বুঝি নাই। ল্যাবস্ট্রেট এর পজিটিভ। আচ্ছা, এটা পরে বুঝিয়ে দিব, ক্লাসের শেষে বুঝিয়ে দিব। আচ্ছা শোনো, তোদেরকে গতকালকে একটা কথা বলছিলাম যে তোমরা এমন হতে পারে যে পড়াটা রেখে দিছো আজকে পড়ার জন্য, এমন কি কেউ করছো? কিন্তু সামনে পরীক্ষা হয়তো বা টেস্ট পরীক্ষা কবে? 4 তারিখে না? ঠিক আছে, আজকে মনে হয় লাস্ট ক্লাস না? তোমার সাথে লাস্ট দেখা। ঠিক আছে, তাই না? আজকে শেষ করে দিই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, পড়াটা খুবই ছোট, খুবই অল্প, বুঝছো? লাস্ট পোর্শনটা আমরা অ্যাসিড বেসগুলো নিয়ে বেসিক্যালি পড়াশোনা করব। প্রথম টপিক সেটা হচ্ছে ওই যে অ্যাসিড বৃষ্টি নিয়ে। তো অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় দেখো। প্রথমে যখন বৃষ্টি হয় তখন আমাদের বজ্রপাত হয় অনেক সময়, না? বজ্রপাতের ফলে নাইট্রোজেন এবং অক্সিজেনগুলো বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। নাইট্রিক অক্সাইডটা একটা বায়ু দূষক। তোমরা এখানকার তাপমাত্রাগুলো দেখে নিবা। তো নাইট্রিক অক্সাইড আরও অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, এটা নাইট্রিক অ্যাসিড হয়। নাইট্রিক অ্যাসিডটা নাইট্রেট লবণ আকারে আমাদের মাটিতে চলে আসে। এরপর আমরা পড়বো নাইট্রোজেন ফিক্সেশন। কিভাবে আমাদের পরিবেশে যে এত নাইট্রোজেন যে তৈরি হচ্ছে, এগুলো কিভাবে আমার পরিবেশের উপাদানগুলাই, যেমন ধরো উদ্ভিদ আছে না, কিছু শৈবাল আছে, তারপর কিছু পাথর আছে, এরা কিভাবে নাইট্রোজেনগুলোকে শুষে নিচ্ছে, বুঝছো? এরা কিভাবে নাইট্রোজেনগুলোকে শুষে নিচ্ছে, এটাই আমরা দেখবো এখানে। রেগুলার নাইট্রোজেন ফিক্সেশন। যেমন এখানে কিছু লিগিউম জাতীয় উদ্ভিদের কথা বলছিল, এগুলো পড়বা তোমরা। আচ্ছা, গেল। এরপর হ্যাবার পদ্ধতি এবং অসওয়াল্ডের পদ্ধতি, দুটো খুব বেশি পাওয়া যায় না আমাদের, মানে ধরো তুমি রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে পাইছিলা এই দুইটার কথা। এগুলো আমি আবার এখানে দিয়ে রাখছি যাতে করে কোরিলেট করা যায় আর কি। বায়োলজিক্যালি ফিক্সেশন মানে নাইট্রোজেন কিভাবে ফিক্স করা হয়, একটা হচ্ছে বায়োলজিক্যাল পদ্ধতি, তারপর হচ্ছে উদ্ভিদ থেকে প্রোটিন, প্রাণী থেকে। আচ্ছা আসো, পরবর্তী টপিকের নাম হচ্ছে বায়ু দূষক। তো বায়ু দূষকের দুই ধরনের বায়ু দূষক আছে, একটা প্রাইমারি বায়ু দূষক, একটা সেকেন্ডারি বায়ু দূষক। প্রাইমারি বায়ু দূষকগুলো মনে রাখার জন্য টেকনিকটা হচ্ছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাই না? এখানে হচ্ছে সিডি হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে এই যে দেখো সিএনএস দিয়ে মনে রাখবো, আর হচ্ছে সেকেন্ডারিগুলো পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। গেল, এটা দিয়ে মনে রাখা যায়। তাও তাও কি হয় দেখো, নাইট্রিক অক্সাইড কোথায়, মানে সিএনএস এর মধ্যে একটা এন আছে, পিএনএস এর মধ্যে একটা এন আছে, তাই না? এই এন নিয়ে কনফিউজড হয়ে যাবে। এন দেখো এখানে নাইট্রিক অক্সাইড আছে, আবার এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে। এটা একটু মাথায় রাখো, যখন NO1 যখন থাকবে, 1 মানে প্রাইমারি, আর এরপর 2 গুলো হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, বুঝতে পারছি? এটাই কনফিউজড যেন না হয়। আর এখানে 2 আছে, 2 থাকলেও সেকেন্ডারি, বুঝছো? এন এর কাহিনী বুঝে গেছে? ঠিক আছে, ঠিক সেম সালফার ডাইঅক্সাইড। এখানে হচ্ছে মানে প্রথমে 2 দিয়ে শুরু হয়, এরপরে 3, তাহলে যেটা আগে সেটা হচ্ছে প্রাইমারি, যেটা পরে এরপরে এগুলো সেকেন্ডারি, বুঝছেন? গেল এটা। পরে আমরা যখন প্রাইমারি বায়ু দূষক এবং সেকেন্ডারি বায়ু দূষক করে ফেলবো, এরপর দেখবো এদের নিরাপদ মাত্রা কতটুকু থাকলে এরা নিরাপদ হয়। এক্ষেত্রে দেখবা এগুলো সবগুলো হচ্ছে পিপিবি আকারে, পার্টস পার মিলিয়ন, শুধু একটাই হচ্ছে পার্টস পার মিলিয়ন আকারে। এটা এভাবে লিখছি কারণ হচ্ছে যাতে সংখ্যাগুলো সেম থাকে। যেমন দেখো 50, 150, 250, 350, 350, এই যে সিকোয়েন্সটা রাখার জন্যই বেসিক্যালি আমি পিপিবিতে কনভার্ট করছি, না এটা বইয়ে কিন্তু পিপিএম ছিল। তোমরা প্রথমে পরের টাইমে পিপিবি করবা, কিন্তু এমসিকিউ যখন আসবে
তখন পিপিএমে আসতে পারে বা পিপিবিতেও আসতে পারে। একটু নিজেরা পড়ারটা আমি খেয়াল করবো যে আমি পিপিবিতে পড়ছিলাম, কনভার্টটা করে নিবে এরপরে, ঠিক আছে? কনভার্ট করে একদম সহজ। 1000 দিয়ে যে দেখো পিপিবি থেকে কিভাবে পিপিএমে যাবে, 1000 দিয়ে ভাগ করে দিবে, আর কোনো কাজ নেই। যা আসবে তার 1000 দিয়ে ভাগ করে দিব, মানে আগে একটু 0 পয়েন্ট বসাই দিলে হয়ে যায়, ঠিক আছে? 0.350, 0.050 এটা বুঝাইতে পারছি? পিপিএমে কনভার্ট, বুঝছো জিনিসটা? 1000 দিয়ে ভাগ করে দেওয়া, কিছুই না, বুঝছেন? তো সংখ্যাগুলো একটু অপরিচিত লাগে, ওই জন্য হচ্ছে আমি পিপিবিতে কনভার্ট করে গেল এটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে পি আছে না, পি মানে হচ্ছে প্যান্স, বুঝছো? এখানে প্যান্সের মধ্যে কি কি আছে? প্যান্সের মধ্যে হচ্ছে তোমার ওজন আছে, হাইড্রোকার্বন আছে, নাইট্রিক অক্সাইড আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, ফ্রি রেডিক্যাল গুলো আছে। তো প্রশ্ন আসে যে প্যান্সের নিচের কোনটি প্যান্স না? দুইটা কোশ্চেন মনোযোগ দাও, এভাবে প্রশ্ন আসে, নিচের কোনটা প্যান্স না? এটা কি তার মানে এই কোশ্চেন, আর নিচের কোনটি সেকেন্ডারি বায়ুদূষক না? একই কোশ্চেন নাকি ভিন্ন? একই কোশ্চেন না? সকল প্যান্সই কি সেকেন্ডারি বায়ুদূষক, কিন্তু সকল সেকেন্ডারি বায়ুদূষক প্যান্স না। যেমন ধরো এই যে সালফার ট্রাইঅক্সাইড, এর প্যান্সের মধ্যে আছে? যদি বলে নিচের কোনটি প্যান্স না, তার মানে যেগুলো উত্তর আসবে সেগুলো সবগুলো আবার সেকেন্ডারি বায়ুদূষক, কিন্তু নিচের কোনটি সেকেন্ডারি বায়ুদূষক সেটা প্যান্স নাও হতে পারে। ক্লিয়ার? এই যে প্যান্স আর সেকেন্ডারি বায়ুদূষক নিয়ে এমসিকিউতে ভুল করে, আমি তোমাদেরকে ফোকাস করে দিচ্ছি যে জায়গাগুলোতে এমসিকিউ ভুল আর করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে পরের আরেকটা জায়গায় দেখো, এই যে প্যান্সের সংকেতটাও আমাদের বইয়ে নাই, এটা হচ্ছে সঞ্জিত স্যারের বই থেকে নিয়ে রাখলাম, গুহা স্যারের, C2H3NO5। আবার কার্বন ডাইঅক্সাইড দূষকের সিঙ্ক বলা হয় কোনটাকে? সমুদ্রের পানি এবং সবুজ উদ্ভিদ। আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে চুনা পাথর উৎস। এই যে প্যান্স হচ্ছে কোন ধরনের কুয়াশা সৃষ্টি করে? বাদামি কুয়াশা সৃষ্টি করে, এটাকে বলা হয় ফটোকেমিক্যাল স্মোক। এখন একটা প্রশ্ন আসতে পারে, ফটোকেমিক্যাল স্মোকের পিএইচ কত? পিএইচ কত? 2। ফটোকেমিক্যাল স্মোকের পিএইচ হচ্ছে 2। এখন একটা প্রশ্ন, এটা দেখো তো, এটার উত্তর পারবে না তোমরা। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ুদূষক ভূমিকা রাখে না? আচ্ছা, ফটোকেমিক্যাল স্মোক কে তৈরি করে? প্যান্স। তার মানে বেসিক্যালি কোশ্চেন করছে কি প্যান্স না কোনটা, বুঝছো? প্যান্স না কোনটা কোশ্চেন করছে। কি হবে এটা? O2 মানে অক্সিজেন। জিনিসটা কি বুঝছো? তাহলে সেকেন্ডারি বায়ুদূষক নিয়ে কোশ্চেন যেগুলো আসার মতো সব বলে দিলাম। আচ্ছা, স্মোকের পিএইচ 2। পৃথিবীর তাপমাত্রা কত? পৃথিবীর তাপমাত্রা কত? গড় তাপমাত্রা? প্রশ্ন ঠিক আছে। আর যে গ্রিন হাউসের তাপমাত্রা কত? এই কোয়েশ্চেনটাতে স্টুডেন্টরা ভুল করে। পৃথিবীর তাপমাত্রা কত, গ্রিন হাউসের তাপমাত্রা কত, দুটো কোয়েশ্চেন আলাদা। 38 থেকে 39 আর 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, গ্রিন হাউস যদি না থাকতো তখন পৃথিবীর তাপমাত্রা হয়তো -30 ডিগ্রি সেলসিয়াস। আর গ্রিন হাউস গ্যাসের 3টে শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে এরা আয়রন শোষণ করে, তারপর হচ্ছে এরা ডাইপোল মোমেন্ট থাকবে এদের মধ্যে, এবং এরা 3 বা 4টা পরমাণু যুক্ত গ্যাস হবে, 3 বা 4 পরমাণু যুক্ত গ্যাস হবে, বুঝছো? যেমন দেখো এই যে খেয়াল করো, এগুলো কয়টা পরমাণু আছে এখানে? 2টা। হাইড্রোজেনের ক্ষেত্রেও 2টা, তাহলে এগুলো গ্রিন হাউস প্রভাব মুক্ত, বুঝছো? প্রশ্ন আসে এভাবে করে, নিচের কোনটি গ্রিন হাউস প্রভাব মুক্ত? যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্রিন হাউস প্রভাব মুক্ত নাকি প্রভাব যুক্ত? কেমনে বুঝছো? 3টা আছে, নাইট্রোজেন একটা, অক্সিজেন 2টা। বুঝাইতে পারছি? যদি বলি শুধু অক্সিজেন, শুধু নাইট্রোজেন মুক্ত। আচ্ছা, তারপর এখানে কিছু গ্যাস নিয়ে কথাবার্তা বলছি, যে কার্বন মনোক্সাইডকে বলা হয় নিরবঘাতক, কার্বন ডাইঅক্সাইড গ্লোবাল ওয়ার্মিং করে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এর কিছু ইনফরমেশন আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, বুঝছো? এখানে একটু যদি মাথায় রাখো যে আমরা সালফার ডাইঅক্সাইড নিয়ে কথা বলছিলাম, সালফার ডাইঅক্সাইড দূষণ রোধ করার জন্য আমরা কোন প্ল্যান্ট ইউজ করি? এফজিডি প্ল্যান্ট। এখন এফজিডি প্ল্যান্ট কি উৎপন্ন করে? জিপসাম উৎপন্ন করে। জিপসামের সংকেতটাও দেখো, ক্যালসিয়াম সালফেটের সাথে 2 মোল পানি। এরপর জিপসাম কেন ব্যবহার করা হয়? ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহার করা হয় কি? জিপসাম কোথায় তৈরি করা হয়? এফজিডি প্ল্যান্ট কেন ইউজ করা হয়? সালফার ডাইঅক্সাইড দূষণ রোধে।
এই জাস্ট এই দুইটা লাইন থেকে 4-5টা কোশ্চেন করানো যায়। আচ্ছা, তোমাদের এই অংশটা গতকালকে শিখেছিলাম না আমি, এই পার্টটা, যে গ্রিন হাউস ইফেক্টটা কেমনে মনে রাখা যায়। ইজি একদম, কারণ হচ্ছে যে 50% সবাই জানে। সবচাইতে তাহলে প্রশ্ন আসতে পারে যে, প্রশ্নটা এভাবে আসে, দেখো এখানে আমি লিখে দিয়েছিলাম, প্রধান গ্রিন হাউস গ্যাস বললে কি বলবা? কার্বন ডাইঅক্সাইড। যদি প্রশ্ন আসে সুপার গ্রিন হাউস ইফেক্ট করে কোনটা, বুঝছো, সুপার গ্রিন হাউস ইফেক্ট করে, আর প্রধান গ্রিন হাউস গ্যাস, যদি কোশ্চেন আলাদা। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে সিএফসির ইয়াটা বেশি, প্রভাবটা বেশি, কিন্তু পরিমাণে বেশি কে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক, ওই যে একটু আগে পড়ছিলাম, দুইটা সবুজ উদ্ভিদ এবং হচ্ছে সমুদ্র। আর একটা সিএফসি এর বিকল্প কি? এইচসিএফসি, প্রধান ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ সিএফসি, আর মিথেন ইথেনের ক্লোরিন এবং ফ্লোরিনের জাতককে বলা হয় সিএফসি। সিএফসি ডেফিনেশনটাও গেল। এই সিএফসি পরিবেশ দূষক ক্লোরিনটা থাকে না সিএফসিতে। এখন সিএফসির কিছু বৈশিষ্ট্য আমাদের জানা লাগবে, যেমন সিএফসি হচ্ছে অত্যন্ত সুস্থিত, গন্ধহীন, অদাহ্য, অবিষাক্ত, পানিতে অদ্রবণীয়, সব এলাও। গুহা স্যারের বইয়ের ইনফরমেশন এক্সট্রা পড়ে নেবেন। আচ্ছা, এইখানে একটা কথা লেখা আছে, তোমরা এই পোর্শনে যাও, এই পেজে যাও, ওই যে চিত্র 1.23, চিত্র 1.23 পেজটাতে, চিত্র 1.23 পেজে যাও, ওইখানে লেখা আছে জেনে নাও, জেনে নাও। চিত্র 1.23 পেজে, এরপর নিচে দেখো জেনে নাও যে একটা কোশ্চেন আছে, পাইছো? এই যে এখানে মনে হয় তোমরা এখানে লিখে রাখো যে এটা বোটানিতে, কিন্তু এই জায়গাটা বোটানি থেকে একটু দেখবা, উদ্ভিদের শারীর তত্ত্ব, বুঝছো? এখানে লিখে রাখো বোটানি উদ্ভিদের শারীর তত্ত্ব, বা বোটানি নয়, এরকম লিখে রাখো। মানে এটা এখানকার যা লিখছে, যেমন হচ্ছে বোটানিতে ছিল যে বায়ুমণ্ডলে যা যা আলো প্রতিফলিত হয় তার 12% আবার ফিরে যায়, তার 12% ফিরে যায়। তো এই কথাগুলো কিন্তু আবার এখানে লেখা নেই, প্রতিফলিত কত পার্সেন্ট হয়, এখানে লেখা আছে অন্য সংখ্যাগুলো, সেই জন্য বললাম একটু এক্সট্রা ওটা সহ করে নিব। এখন আমরা ওজোন স্তর আসলাম। ওজোন স্তর ক্ষয়, ওজোন স্তরের বিস্তৃতি কত? 20 থেকে 40 কিলোমিটার, 20 থেকে 40 কিলোমিটার। আর ওজোন স্তরের ক্ষয়ের এককটা কি? এরপরে দেখো আমাদের সিএফসির ব্যবহার, কোন সিএফসি কোথায় ব্যবহার করা হয়। আচ্ছা, সিএফসির ক্যালকুলেশনটা পারো? সিএফসি নাম্বারিংটা একদম সহজ, নাম্বারিংটা সিএফসি যত বলবে, ধরো 11 বলছে, 12 বলছে, 113 বলছে, যতই বলুক তার সাথে আমি 90 যোগ করবো, তার সাথে আমি 90 যোগ করবো। যোগ করার পর যে সংখ্যাটা পাবো তার পিছন থেকে প্রথমে এফ, তারপরেটাতে এফ, তারপরটাতে এইচ, এরপরটা হচ্ছে সি, এফ এইচ সি, বুঝতে পারছি? এখন অনেক সময় যেমন এইচ যোগ হলে 0 হতে পারে, যেমন এখানে 0, ঠিক আছে, এখানে 0, তার মানে এখন সি কয়টা? 2টা, এফ কয়টা? 3টা, বাদ বাকি সি এর যা যত হাফ খালি সবগুলোতে ক্লোরিন বসাই দিই, বুঝছেন? যখন এটাতে 1 হয়ে যাবে, যখন এটাতে 1 হবে, তখন আমরা বুঝবো কি এটা সিএফসি তে চলে গেছে, একটা হাইড্রোজেন ঢুকে গেছে। যে সিএফসি এর সঙ্গে কনভার্সনটা শিখবা, আর কোন সিএফসি কোথায় ইউজ করা হয় এটা পড়া একটু বিরক্তিকর, তারপর এটা ওই যে ফোকাস করে পড়ে ফেলবা, ঠিক আছে? পরের টপিকে যাই। আজকের পড়াগুলো অনেক ইজি, আমি জাস্ট কঠিন টপিকটা একসাথে রাখলাম এবং এসিড বেসটা যাতে আলাদা করে বুঝাইতে পারি। আচ্ছা, আমরা এখন এসিড বৃষ্টিতে 3টা অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড এবং হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড। আরেকটা কথা, বই যে কিছু কিছু এমসিকিউ আমি দিছি, ওই সবগুলো এমসিকিউ সলভ করবো, হচ্ছে হলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমি এখানে বই দিছি। এই যে এই ফিগারটা দেখো, এটা কিন্তু পঞ্চম অধ্যায়ের ফিগার, 5.1 এই ফিগারটা,
এটা খুব ইম্পর্টেন্ট। এটা মনে হচ্ছে আর এটাই মনে হচ্ছে একটা জাস্ট ছবি, বাট কোয়েশ্চেন কিন্তু এরকম ছবি থেকে হতে পারে। যেমন ধরো এখানে নির্গমন পাইপে প্রশ্ন আসতে পারে যে অটোমোবাইল ইঞ্জিনের নির্গমন পাইপে বায়ু দূষণ বর্জ্য কোনটা, বা বহিস্থ বলছে নির্গমন পাইপে বায়ু দূষণ, আর এটা বহিস্থ পাইপে বায়ু দূষণ। প্রশ্ন আসতে পারে যে কোনটি নির্গমন, যে কোনটি নির্গমন পাইপে বায়ু দূষণ নয়, এখান থেকে দিল একটা, এখান থেকে দিয়ে দিল। বুঝতে পারছি? তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট, ক্যাটালাইটিক কনভার্টার। আর জিপসাম কি করে? সিমেন্টে জট বাঁধার প্রক্রিয়াটাকে মন্থর করে। এবার সে আর্সেনিয়াসের মতবাদ, অ্যাসিড খাই। দেখো অ্যাসিড এবং হচ্ছে ক্ষার। অ্যাসিড ক্ষারের কি কি জানি আমরা বেসিক্যালি? অ্যাসিড কি করে? হ্যাঁ, অ্যাসিড H+ দেয় নাকি গ্রহণ করে? দেয়। কোথায় দেয়? জলীয় দ্রবণ। অন্য কোনো দ্রবণ দিতে পারে না, পারে না। প্রথম কোয়েশ্চেন ছিল এভাবে যে আর্হেনিয়াস উনি বলছে অ্যাসিড জলীয় দ্রবণে H+ দেয়। তোমরা যেটা জানো আর্হেনিয়াস ওইটাই জানে, মোটামুটি ব্রেনের জ্ঞানের ইয়াটা সেম। তো পরে ব্রনস্টেড এসে বলতেছে কেন অন্য কাউকে দিতে পারে না, অন্য কোনো মাধ্যমে দিতে পারে না? তখন উনি বলছে যে কোনো মাধ্যমে দিতে পারে। এটি হচ্ছে আর্হেনিয়াস এবং হচ্ছে ইয়ার মধ্যে ব্রনস্টেড লাউরের পার্থক্য। ব্রনস্টেড বলছে কি যে কোনো মাধ্যমে প্রোটন দেয় এসিড, আর আর্হেনিয়াস বলছিল শুধু জলীয় মাধ্যমে প্রোটন দেয়। তাহলে তোমরা যখন, কারণ তোমাদের এইচএসসি তো রিটেন বেসড, তোমরা তো লিখতে হবে কথাগুলো। ওই জন্য আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কোন জায়গায় একটা পার্থক্য আছে। উনি বলছে H+ দেওয়া মানে প্রোটন দেওয়া না, H+ দেওয়া মানে তো প্রোটন দেওয়া। তাহলে দুইটাই কিন্তু সেম ডেফিনেশন। পার্থক্যটা হয় কোথায় গিয়ে? জলীয় মাধ্যম, এনি মাধ্যম, যে কোনো মাধ্যম। এটি হচ্ছে মেইন পার্থক্য, ঠিক আছে? আসো তাহলে দেখো আর্হেনিয়াস অ্যাসিড উনি ডেফিনেশনটা কি ছিল? জলীয় মাধ্যমে প্রোটন দেয়। আর ক্ষার কি? জলীয় দ্রবণে OH দেয়। গেল। ব্রনস্টেড বলছে যে কোনো মিডিয়ামে H দেয়, আর বেসিক্যালি যে কোনো মিডিয়ামে H নেই, মানে প্রোটন দেয় প্রোটন নেই। ওনার OH দিয়ে কোনো ডেফিনেশন ছিল না। প্রথম একটা গেল। তুমি একটা ট্রিক শিখাই, এটা বইয়ে নেই তোমাদের বইয়ে, এটা আমি ইন্ডিয়ান ক্লাসগুলো থেকে পাইছিলাম, খুবই জোস। দেখো তোমাকে ওই যে মানে ইঞ্জিনিয়ারিংয়ে প্রিলি, এটা বিশেষ করে প্রিলি কোথাও আসলে, বা আমাদের মেডিকেল সেক্টরে যদি কখন আসে, ভার্সিটিতে আসতে পারে, মেডিকেলে অত স্যারদেরও অত বুদ্ধি নেই কোয়েশ্চেন দেওয়ার মতো, ক্যাপাবিলিটি নেই। স্যার আসলে টাইম আছে কোয়েশ্চেন বানানোর জন্য, স্যারেরা করে কি যে বই টই থেকে দেখে মেরে দেয়। এবার কোয়েশ্চেন দেখছিলাম, খুবই বাজে একটা কোয়েশ্চেন হয়েছে না, মানে এটা কোনো মেডিকেলের সাথে স্ট্যান্ডার্ডের সাথে যাই না। আর মেডিকেল সেক্টরটা এমন প্রতি বছরই আনপ্রেডিক্টেবল, প্রতি বছরই দেখবো আনপ্রেডিক্টেবল। কোথা থেকে কোয়েশ্চেন করতেছে যত কিছুই শোনো, স্ট্যান্ডার্ড একবার দেখবা খুব বেশি কঠিন করে ফেলে, খুব বেশি লেম করে ফেলে, তোমাদের টাইমে যে দেখবা সবচেয়ে কঠিন হবে। এটা তোমরা বলো না আমাদের সময় কেন এমন হয়? এটা দেখবা প্রত্যেকটা ব্যাচে এই কোয়েশ্চেনটা বলেছে, ভাই আমাদের টাইমে কেন এমন হয়? আসলে প্রতিটা ব্যাচের সাথেই এমন হয়। ওর সাথে এইচএসসিতে হয়েছে, আরেকটার সাথে দেখবা যে অ্যাডমিশন হবে, কিন্তু প্রতিটা ব্যাচের সাথেই কোনো না কোনো একটা ইনসিডেন্স ঘটে আর কি। তো তোমাদের টাইম আসতেছে মেডিকেল সেক্টরটা আরও কঠিন হয়ে যাচ্ছে, খুবই স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। যেমন আগে আমরা কী করতাম, আগে আমরা অটো নিয়ে চলে আসতাম, তো এই বছর থেকে অটো শব্দটা বাদ করে দিচ্ছে মেডিকেল সেক্টর। এখন অটো নিলে প্রত্যেকটা স্টুডেন্ট থেকে 5,000 টাকা করে জরিমানা নিচ্ছে। তারপরে আগে হচ্ছে আমরা বলতাম তোমাদের মতো যে স্যার আমাকে ফেল করে দিছে, এখন করে কি, এখন হচ্ছে প্রত্যেকটা ভাইভাতে ভিডিও করে রাখে, তুমি কি বলতেছো রেকর্ড করে রাখে, মা বাবাকে ডেকে গুলো দেখাই দেয়। এখন স্যাররা খুব মানে ঝাওড়া হয়ে গেছে। তোমরা আস্তে আস্তে আরো কত কিছু নিয়ম বানায় ফেলে, আল্লাহ আসি যে কথাটা বলতেছিলাম। ও দেখো এটা কি অ্যাসিড না ক্ষার? অ্যাসিড। এটা এটা কি অ্যাসিড, এটা কেমন বুঝছো? মানে মাইনাস দেখে এটা গ্রহণ করছে কেমন বুঝছো? এটা তো গ্রহণ করছে মনে হচ্ছে, পানির সাথে অনেকগুলো এইচ গ্রহণ করছে না, গ্রহণ করছে না এখানে, গ্রহণ না করলে H5 কেমন হলো? পানিতে তো দুইটাই থাকে, এখানে আরো তিনটা আসছে কোথায়? নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গাতে গ্রহণ করছে। এইটা ক্ষার, ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু ভুল না, এটা আসলেই ক্ষার। বাট এটা বের করার টেকনিকটা কি জানো? এটা বের করার টেকনিক আছে। টেকনিক হচ্ছে দেখো এই যে ও এর মান যত থাকবে তার সাথে 2 গুণ করে 1 যোগ করে দিবা,
ওই যে আমরা ইয়ার বেজোড় সংখ্যার পারমাণবিক ভর বের করি না যে পারমাণবিক সংখ্যা যদি বেজোড় হয় তার পারমাণবিক ভর হবে 2 গুণ করে 1 যোগ করতে হয়, ঠিক সেম 2 গুণ করে 1 যোগ করে দিলে যদি h মিলে যায় তখন সেটা হবে এসিড। ওই যে আমি এখানে লিখে রাখছি টুয়াইস n প্লাস 1 ও n, n যত তার দ্বিগুণের সাথে 1 যোগ করলে হয় কি h এর সংখ্যা, তখন সেটা এসিড। দ্বিগুণের সাথে 1 বিয়োগ করে দিলে যেটা পাবা সেটা তখন এরকম, যেমন 2 গুণে 4, 1 বিয়োগ করলে কত হয় 3, ওইটা হবে কি বেস। বুঝছো? আর্হেনিয়াসের বের করার এর চাইতে সহজ টেকনিক নেই। প্রশ্ন আসেন নিচের কোনটা আর্হেনিয়াস অ্যাসিড, কোনটা আর্হেনিয়াস বেস, এটা বের করা সবচেয়ে ইজি টেকনিক। বুঝছো? যদি এইচ ওয়ালা যদি দেয় তাহলে এটা কি হলো আর্হেনিয়াস অ্যাসিড বেস বের করার জন্য এটা টেকনিক। আর ওএইচ দেখলে তো এমনিই বুঝবা, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কি আলাদা মেসেজ দিয়ে বলে দিতে হবে যে এটা আর্হেনিয়াস খার, এটা দেখলে ওএইচ দেখলে বোঝা যায়, কিন্তু যেগুলো বোঝা যায় না সেগুলোর জন্য এক কথায় টেকনিক। বুঝতে পারছি? ও এর সংখ্যা থেকে বুঝতে পারো, ও এর সাথে হাইড্রোজেনের সংখ্যা থেকে বুঝতে পারো। এরপর আসে হচ্ছে ব্রনস্টেড সাহেব। উনি বলতেছে অ্যাসিড হচ্ছে যে কোনো মাধ্যমে হাইড্রোজেন আয়ন দিবে। আচ্ছা এখন তাহলে বলো তো সব আর্হেনিয়াস অ্যাসিড ব্রনস্টেড, আমার এই কথাটা ঠিক কিনা? সব আর্হেনিয়াস অ্যাসিড ব্রনস্টেড অ্যাসিড, বাট সব ব্রনস্টেড অ্যাসিড আর্হেনিয়াস অ্যাসিড নয়। কথা কি ঠিক নাকি উল্টা? ঠিক উল্টা? ঠিক। আচ্ছা এরপরে আরেকটা জিনিস দেখো, অ্যাসিড সে কি করে হাইড্রোজেন আয়ন দেয়, দিয়ে দিলে সে কি তৈরি করে অনুবন্ধী ক্ষার বা কনজুগেট বেস। এখন একটা কথা আছে, কথা পাশাপাশি কথা বললে গতকালকে জুমার দিন বলতে পারি নাই, কারণ জুমার দিনে যাওয়ার কারোর উপর অ্যাকশন হয়ে যায়। আজকে তো শনিবার, আজকে দেওয়া যায় না, লঘু আজকে দিব, সেটা লঘু বাদ দেওয়া, কারণ আজকে গল্প করতে হবে একটু করে। অ্যাসিড যদি হাইড্রোজেন আয়ন দিয়ে দেয় সে কি হয়ে যাবে ক্ষার হয়ে যাবে। এখন একটা কথা লেখা আছে না শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, এই জিনিসটাই কেউ বুঝো নাকি আন্দাজে মুখস্থ করে? এটা কি শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি হবে? কেন শক্তিশালী হওয়ার কথা না? যেমন হাদির বাবা বিপ্লবী ছিল, তো হাদিও বিপ্লবী হয়েছে না? তো ব্যাপারটা কি মানে এর থেকে তো যা আসবে পয়দা যা হবে সবই তো বিপ্লবী হবে। ব্যাপারটা দেখে চিন্তা করো, এটা শক্তিশালী হয়, এটা শক্তিশালী হওয়ার কথা না। লজিক কি আমার লজিক কি ভুল বলতেছি? কোন লজিকটা সঠিক? ওদের কথা ঠিক নাকি আমার কথা ঠিক? তাহলে আমরা ব্যাপারটা একটু বুঝি কেমন, কেন বলতেছে কথাটা হবে। দেখো দেখো তো এদিকে, মনে করো একটা অ্যাসিড কথা বলো, সে কি করলো, সে H দিয়ে দিল এবং হচ্ছে কনজুগেট বেস Cl মাইনাস তৈরি করলো, ঠিক আছে? আরেকটা H2SO4 সে কি করলো, সেও H দিয়ে দিল এবং হচ্ছে বাইসালফেট তৈরি করলো। একটু মনোযোগ দাও, এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে দেখবে ইজি হয়ে যাচ্ছে। বলে দিলাম আমি, ধরো এটা পিকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের PKA 10, জাস্ট ধরে নাও, আর এটা PKA 100। বলো তো কোনটা শক্তিশালী? অ্যাসিডের শক্তিমাত্রা বোঝার কয়েকটা নিয়ম আছে না? একটা নিয়ম ছিল কি যার PKA বেশি সে কি, তাহলে বলো তো এখানকার মধ্যে কোনটা বেশি শক্তিশালী? এটা কিন্তু 210 লিখি না, আবার দেখতে একটু মনে হচ্ছে আমার কাছে। তাহলে কে বেশি শক্তিশালী? H2SO4 এটা বেশি শক্তিশালী, ঠিক আছে এতটুকু? আচ্ছা এখন এইটা তো তোমরা জানো, এটা হচ্ছে পিকে, তাহলে ঠিক এখন আমি দ্বিতীয় যদি রিঅ্যাকশনটাকে এভাবে করে লিখতাম তাহলে এটা তো বেস, বেসের জন্য পিকে আসে নাকি পিকেবি আসে? তাহলে পিকেবি যখন উল্টা করে লিখি, এটা হচ্ছে রিঅ্যাকশনের নিয়ম ছিল কতগুলা, যে 1/pk হয়, এটা কি জানো? 1/pk হয় না? তাহলে এটা যদি উল্টা করে লিখতাম তাহলে কি হইতো? pkb is equal to 1/pk। এবার দেখো এটা হবে কত, 1/100, সরি 1/10, আর এটা কি? আচ্ছা কোনটা সংখ্যার দিক থেকে কোনটা বড়, 1/10 বড় নাকি 1/100 বড়? 1/10 বড়। একটু আগে বলছিলাম সালফিউরিক অ্যাসিড এটা চাইতে বড় মানে শক্তিশালী, বাট এখন বলতেছে এই সংখ্যাটা বড় মানে এটা শক্তিশালী। বুঝতে পারছি? এই দিক থেকে যখন এটা দুর্বল তখন এটা শক্তিশালী হয়, জিনিসটা বুঝছো? আরেকবার বলবো, বুঝছো সবাই? না বুঝলে বলতে পারো, কোনো ব্যাপার না।
এইটা মান এইটার কম্পেয়ার করলে এটা ওটার তুলনায় এটা খুব দুর্বল, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দুর্বল, কারণ এটা পিকে কত 10, কিন্তু যখন সেটা উল্টা করে দিই 1/10 হয়ে যায় 1/100 এর চাইতে বড়, সুতরাং ওইটা আবার শক্তিশালী। এই জন্যই বলি আমরা দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার শক্তিশালী, শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী অ্যাসিড দুর্বল, এটাই। আচ্ছা গেল, এখন আমরা হচ্ছে লুইসের কিছু বলবো, ঠিক আছে? লুইস অ্যাসিড এবং লুইস ক্ষার চেনার সবচেয়ে সহজ বুদ্ধি। আগে লুইস অ্যাসিড কাকে বলে? সে হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। লুইস অ্যাসিড কি? সে ইলেকট্রন গ্রহণ করে, আর লুইস বেস ইলেকট্রন দান করে। এখন তুমি যখন একটা যৌগ দেখবে তখন দান করবে, জিনিসটা চিন্তা করো, দান কখন করে? আরেকটা রিয়েকশনের টাইমে না, মানে ধরো আমি দাতা, আমি বসে আছি, আমার কাছে কোনো গ্রহিতা না আসলে আমি কাকে দিব? নিজেকে নিজে ডান হাতে দিয়ে বাঁ হাতে আবার নিব, এরকম তো না, তাই না? একটা গ্রহিতাও তো লাগবে। এখন রুম রিয়েকশন জাস্ট একটা যৌগ দিয়ে বসে থাকে, বলে এটা লুইস অ্যাসিড না ক্ষার, এটা বোঝার জন্য আরেকটা যৌগ দরকার যাকে দান করবে, তাই না? এটার সাপেক্ষে কেন এটা অ্যাসিড হওয়ার কথা, কিন্তু প্রশ্ন তো দেয় শুধুমাত্র একটা যৌগ, তাহলে এটা তো দানার গ্রহণ দিয়ে বুঝতে পারবো। এটা বোঝার জন্য টেকনিকটা হচ্ছে অষ্টক সংকোচন আছে কিনা, অষ্টক সম্প্রসারণ আছে কিনা, এই দুইটা জিনিস দেখবো। অষ্টক যদি সংকোচন হয় তখন আমরা বলবো কি লুইস অ্যাসিড, কারণ এর মধ্যে তো 8টা পূরণ হয়নি, ধরো 6টা পূরণ হয়েছে, তাহলে আরো 2টা লাগবে, সে কি করবে? দান করবে না গ্রহণ করবে? গ্রহণ করবে। সেই জন্য আমরা তাহলে এই যে অ্যাকসেপ্ট করে আর ডোনেট করে কথাটা বোঝা রাখি, এটা বুঝে ফেলবো এমসিকিউ সলভ করার জন্য। অষ্টক সংকোচন করে নাকি অষ্টক সম্প্রসারণ করে, বুঝছো? অ্যাসিডের ক্ষেত্রে অষ্টক সংকোচন করে, আর বেসের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ হইতে হবে না, অষ্টক যদি সম্পূর্ণ হবে না, অষ্টক মেনে চলছে, সাথে তার লোন পেয়ার ইলেকট্রন আছে, এই দুইটা দেখলে তখন আমরা বলবো কি সে লুইস বেস বা ক্ষার। দেখো আরএনএসের কিছু সীমাবদ্ধতা আছে এই যৌগগুলো, যেখানে এইচ এর কোনো বালাই নেই, আমি কেমনে বুঝবো যে এটা কি অ্যাসিড? তাহলে এগুলো আরএনএস অ্যাসিড না, এগুলো আরএনএস অ্যাসিড না। তারপর এই যে AlCl3, তাহলে এটা কোন ধরনের অ্যাসিড? কেমনে বুঝছো লুইস অ্যাসিড? এটা ব্রনস্টেড না কেন? ব্রনস্টেড না কেন? অষ্টক নিয়ে এগুলো কথা বলছিল, ব্রনস্টেড, তাহলে ব্রনস্টেড না কেন? প্রশ্ন হচ্ছে এটা। ব্রনস্টেড কি বলছিল? অ্যাসিডের ডেফিনিশন কি বলছিল? যে প্রোটন দেয়, এখানে কি প্রোটন আছে? প্রোটন মানে H+ আর কি, তাহলে এখানে কোনো H+ আছে? ওই জন্য ব্রনস্টেড না, আরএনএসও না, কারণ আরএনএস দিলে জলীয় মাধ্যমে দিতে হবে, তাহলে H নাই দিবে কোত্থেকে? তাহলে এটা এখন কি আর কি অ্যাসিড না ক্ষার? কেমনে বুঝছি? অষ্টক কি হয়েছে? সংকোচন। কেমনে বুঝছো অষ্টক সংকোচন? অষ্টক সংকোচন এই কথাটা কেমনে বুঝছো? এখানে কয়টা ইলেকট্রন আছে? এখানে বন্ধনে কয়টা ইলেকট্রন আছে? 6টা। কেমনে দেখবা? দেখো এই যে অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়াম Cl, তো 3 অ্যালুমিনিয়াম বেসিক্যালি 3টা হাতে 3 দিকে Cl আছে, তাহলে এই যে দুইটা, একটা ক্লোরিনের একটা অ্যালুমিনিয়ামের, একটা ক্লোরিনের একটা অ্যালুমিনিয়ামের, একটা ক্লোরিনের একটা অ্যালুমিনিয়াম, তাহলে 6টা হয়ে গেছে, আরো 2টা হাত খালি, মানে আরো 8টা হইতে পারে। বুঝছো? অ্যালুমিনিয়ামের কিন্তু 4টা হাত না কিন্তু, অ্যালুমিনিয়ামের হাতে 3টা, তো 3টা হাতে 6টা হয়ে গেছে, তাই না? তাহলে আরো 2টা ঢুকতে পারতো, ওই জন্য হচ্ছে এটা অষ্টক সংকোচন করে। সহজ। আচ্ছা, এই মানে এডমিশন টাইমে এখানকার মধ্যে অ্যাসিড বেস নিয়ে চিনতেই কষ্ট হয়ে যায়, অ্যাসিড বেস আশা করি আর কষ্ট হবে না। এরপরে যে আমার চ্যাপ্টার খাতার আরেকটা পেজ দেখো, এখানে চ্যাপ্টার ব্র্যান্ডিং করতেছে, এটা কি কি লেখা আছে এখানে? জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে কোনগুলো? তো সবগুলো মনে হয় ও সাথে ফিরব না, হাই দিয়ে মনে রাখা যায়। আচ্ছা, উভয়ধর্মী অক্সাইড রূপে কোনগুলো আছে? তো এগুলা করে নিবা, আমি আর এই ছন্দগুলো বলতেছি না, তো লজ্জা লাগে ছন্দগুলো বলতে। নিরপেক্ষ অক্সাইড আছে কিছু, নিরপেক্ষ অক্সাইড লুইস অ্যাসিডের এক্সাম্পলগুলো পড়বা, সহজ, সবগুলো দেখবা যে 6 হচ্ছে অথবা 8-এর কম হচ্ছে, ব্যাপারটা এরকম। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 গুণে 4, এরকম, মানে 8-এর কম। লুইস ক্ষারগুলোর মধ্যে দেখবা সবগুলোতে লোন পেয়ার ইলেকট্রন আছে, বুঝছো? প্রাইমারি বায়ুদূষক ওই যে ওইদিকে শিখছিলাম, CNS আর PNS, এক্সাম্পলগুলো মুখস্থ করবা, প্যান্সগুলো মুখস্থ করবা, গেল। এরপর অ্যাসিড রেইনের জন্য দায়ী কারা? অ্যাসিডের শক্তি মাত্রা একটু পরে আমরা সেটা পড়াচ্ছি, এটা কিন্তু পড়া না করলেও চলবে। গ্রিন হাউস প্রভাব মুক্ত কারা? যে যারা 2টা পরমাণু আছে ওরা হচ্ছে গ্রিন হাউস প্রভাব মুক্ত। আচ্ছা, সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে আমরা ওই যে গ্যাসগুলো নিয়ে অনেক ইনফরমেশন একসাথে জেনে ফেললাম।
এবার বাকি আছে শক্তিমাত্রাটা। আর তোমাদের একটা কথা বলি, আজকে বেসিক্যালি ক্লাসে পড়া খুব কম, ধরো 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। বাকি 1টা ঘন্টার মধ্যে আমি রাখছি কি তোমাদের হয়তো তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে, ঠিক আছে? তো বাকি 1টা ঘন্টায় তোমাদের যত সাজেশন লাগে আমাকে বলবা। গতকালকে আমি পড়াইছিলাম, বিশেষ করে লাস্টের ব্যাচে এটা পড়াইছিলাম, কি বলে জিকে কীভাবে পড়বে এটা বলছিলাম, তাই না? যে জিকে মুক্তিযুদ্ধ তো নাই এখন, মানে হচ্ছে জিকে ডেইলি নিউজ পড়াটা বলছিলাম। নিউজ পড়বা আর হচ্ছে কিছু কিছু টপিক যেগুলো একটু আন্তর্জাতিক, যেমন যে বলছিলাম ময়ূররঞ্জন একটা কথা বলবো, আমরা একটা জিকে পারবে। তো যে এদিকে চিকেন নেক, ওইদিকে হচ্ছে ফেনি দখল করে ফেলতেছে, ওইদিকে পাহাড় দখল করে ফেলতেছে, বলবে না একটা একটা জিকে আমাদের জন্য বাড়াচ্ছে ও। তো ওইগুলো আমাদেরকে জানতে হবে, যেন আমরা কথা বলার এগেনস্টে কথা বলতে পারি, বুঝছো? তো এখন ওই ইনফরমেশনগুলো তোমাকে জানতে হবে। এখন কি করবা, ডেইলি বেসিসে একটু একটু যে নলেজগুলো জানবা, বুঝছো? একটু একটু পত্রিকাটা পড়লা, অথবা ওই যে যখন একটা ভিডিও ও পাবলিশ করবে, ও যখন একটা ভিডিও দিবে, তোমার এটার অ্যান্টি ভিডিও তুমি সার্চ করবে, ও যে ইনফরমেশনগুলোতে এগুলো শুনবে। এখন একদম স্কিপ করে চলে যায় আমরা ভিডিওটা দেখে, কোনো দরকার তো নেই। ওইটা দেখবা, দেখার পরে কি করবো, ওইখান থেকে যা ইনফরমেশন বলছে এগুলো যে রং সেটা প্রমাণ করার জন্য তুমি একটু স্টাডি করবো যে ভারতের কোন জায়গায় দুর্বলতা আছে। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে এটাই, আর কোনো কাজ নেই। আচ্ছা আসো জিজ্ঞেস। এবার আসি এই ছকটা সবচাইতে ইম্পর্টেন্ট। এসিডের শক্তিমাত্রার কয়েকটা ছক আছে, প্রশ্ন কিছু কোয়েশ্চেন আছে কি এখান থেকে কোয়েশ্চেন আসছে নাকি হচ্ছে ফার্স্ট পেপার থেকে কোয়েশ্চেন আসছে, সেটাই বোঝা যায় না, তাই না? এসিডের কোনটি এসিড তীব্র প্রশ্ন আসে, এখন সেটা কি ওই যে পিএইচ এর অধ্যায়টা থেকে নাকি রাসায়নিক পরিবর্তন নাকি এই অধ্যায় থেকে? দেখো আমরা এই এসিডগুলো শিখি, এসিডগুলো শেখা একদম ইজি। এই ছকটা মুখস্থ করতে হবে, তাই না? মুখস্থ না করেও পারবা, কেমনে দেখবা? দেখো ফার্স্টে আমি দেখাচ্ছি। HI, HBr, HCl আর একটা HF কোর হাইড্রোজেন ফ্লোরাইড। এই যে চারটা থেকে যদি অপশনে দেয় কখনো, ধরো 4টা দিয়ে একটা অপশন বানালো, একটা প্রশ্ন বানালো, নিচে কোনটি শক্তিশালী, সেক্ষেত্রে আমি বুঝবো না যে এটা আয়োডিন একদম সবচেয়ে নিচে, তাহলে সেটা বেশি শক্তিশালী, আয়নটার সাইজ বড়, বুঝছো ব্যাপারটা? এই 4টা থেকে দিলে পারবা না। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, 4টার মধ্যে কোনটা সবচেয়ে শক্তিশালী আর কোনটি সবচেয়ে দুর্বল? এটা তো পারবো ভাই, আমি এটা পারবো, ঠিক আছে? তাহলে পরের অংশে যাই। দেখো পরের অংশটা খেয়াল করো, সালফিউরিক অ্যাসিড আছে না? সালফিউরিক অ্যাসিড, বাইসালফেট, সালফিউরিক অ্যাসিড, তিনটা বললাম কি কি? বাইসালফেট, সালফিউরিক। দেখো সালফিউরিক অ্যাসিড আমরা জানি এটা শক্তিশালী, এটা থেকে একটা হাইড্রোজেন বের করে ফেলে একটু দুর্বল হবে আর কি। তো একটা হাইড্রোজেন বের করে ফেলো, একটু দুর্বল হয়েছে। এখন এটা থেকে একটু অক্সিজেনও বের করে ফেলো, আর একটু দুর্বল হবে। তাহলে এই সিকোয়েন্সটা মনে থাকবে এই তিনটার মধ্যে, এই তিনটা সিকোয়েন্স পারবা? তাহলে একটু ধরে ধরে মানে সেগমেন্ট আকারে ভাগ করে ফেলি, তাহলে দেখবা তোমার দেশে কিছুই থাকতেছে না মুখস্থ করার মতো। তাহলে এই সেগমেন্টটাও শেষ, আমি ওই জন্য কালার কোড দিয়ে রাখছি। গেল। এবার দেখো নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিডের মধ্যে যদি যাই, নাইট্রিক অ্যাসিড আমরা জানি শক্তিশালী, এটাতে ও কয়টা আছে? ওটাতে ও কয়টা? দুটো। এই দুটোর মধ্যে পারবা না? এই দুটোর মধ্যে আমরা পারবো। গেল। এবার সব কার্বনিক অ্যাসিডের মধ্যে দেখো, এটা কয়টা আছে? এইচ কয়টা? এটাতে এইচ কয়টা? একটা। তার মানে এটা আরো দুর্বল, এটা বুঝছি আমরা। গেল। আর পারক্লোরিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী আমরা জানি, পারক্লোরিক অ্যাসিড সবচেয়ে অক্সো অ্যাসিডের মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা? পারক্লোরিক অ্যাসিড, এটা আমরা জানি। এটা গেল। জৈব যৌগগুলো উল্টা, জৈব যৌগগুলোতে দেখো এইচ এখানে বেশি নাকি এইটাতে বেশি? মিথাইল বেশি না? বাট এটা কিন্তু কি হবে, এই জায়গায় মিথাইল মূলকটা এটা হচ্ছে দুর্বল, বুঝছো ব্যাপারটা? ফর্মিক অ্যাসিডটা কিন্তু এখানে বেশি শক্তিশালী। আচ্ছা গেল। তারপর দেখো এই তিনটা একসাথে, হাইড্রোনিয়াম আয়ন, এটাতে এইচ একটা বেশি না, পানিতে এইচ একটা কম না, তাহলে পানির চাইতে হাইড্রোনিয়াম আয়নের শক্তিমাত্রা বেশি, যত এইচ থাকবে তত বেশি। তারপর এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, দেখো H2O আর H2S দুইটা মোটামুটি সেম, এর কোয়েশ্চেনও আসে, তাই না? তাহলে H2S হচ্ছে H2O হচ্ছে একটু বেশি, মাথায় রাখবে এটা। H2S বেশি H2O এর অপেক্ষা, আবার H2S এর চাইতে H3O এটা বেশি, কেন? কারণ এখানে H বেশি। তাহলে তিনটা একসাথে হলে পারবা? তিনটা একসাথে যদি অপশনে দিই তাহলে কোনটা শক্তি হলে এটা পারবা? শেষ। আমার এই যে কম্পেয়ার করে যা আছে সব করে ফেললাম। এবার বাকি আছে কোনটা দেখো এখানে, এটাও শেষ। শুধু এখানে আছে কি অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোজেন সায়ানাইড আয়ন, এই দুইটা আছে। তো এই দুইটা কি পারবো না একসাথে? অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোজেন সায়ানাইড। অ্যামোনিয়ামে দেখো 4টায় আছে, এখানে আছে একটা, তাহলে অ্যামোনিয়ামটাকে প্রায়োরিটি আমরা দিব। এটা বুঝছো? পারবো এটা? এমসিকিউ এভাবে বানায়। এমসিকিউ বানানোর আগে টেকনিকটা শিখতে হবে যে এমসিকিউ গুলো বানায় কি, তোমার সিকোয়েন্স ধরে ধরে, এবার একদম এভাবে করে 1 থেকে 4 দিয়ে দিল না, 1 থেকে 5 দিয়ে দেয় না, এভাবে করে সিরিয়াল ওরা দিবে কিরকম, যেগুলো মিল আছে ওগুলোকে একসাথে দিবে, বুঝছো? পারবে এটা?
ইনশাআল্লাহ। আচ্ছা, এবার এটা বলি, মিঠা পানির উৎস। তো আমার একটা গল্প বলি, আমার মেডিকেল ইউনিয়ন টেস্টের জার্নির গল্প। আমি এটা পড়াইলেই আমার গল্পটা মনে করি প্রতিবার। তো আমি ফার্স্ট টাইমে তো একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। ওই কোচিংয়ে লাস্ট মোমেন্ট এমন তো আমি 98-96 পাই, মানে বাংলাদেশের সেরা যে 200-300-র ভিতরে থাকতাম, বাট মেডিকেলে চান্স হয়ই নেই, বুঝছো। তো সেকেন্ড টাইম যখন দিব তখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। 1 মাস আগে হচ্ছে বাসায় আব্বু আমাকে ডেকে আনছিল, আব্বুই ফর্ম ফিল আপ করে রাখছে আমার জন্য, আমি জানতাম না। তো আসার পরে আব্বু বলতেছে মেডিকেলে দেওয়ার জন্য। তো লাস্ট একটা মাসে আমার প্রিপারেশন শুরু আর কি, 1 মাস পড়ছি। তো প্রথম যখন আমি শুরু করছি কীভাবে, সেকেন্ড টাইমার তো এখানে কেউ আসবে বলে মনে হচ্ছে না, সবাই তো প্রি মেডিকেল যেহেতু হয়তো বা আসো কেউ সেকেন্ড টাইমার। আচ্ছা, তো যখন শুরু করছি তখন 63 পাইছি শুধুমাত্র, একটা ফাইনাল নোটিস দিয়ে পাইছি মাত্র 63। তার মানে অনেকগুলো ভুল, প্রায় 40টার মতো ভুল, না 37টা ভুল। এই এতগুলো ভুল দেখে আমি ওই দিনে ডিপ্রেশন চলে এসেছি, যে আমার দ্বারা তো এতগুলো ভুল আমি কেমনে রিকভার করবো, সময় আছে মাত্র 30টা দিন পরীক্ষাটা, কোনোভাবেই পসিবল না। তখন থেকে আমি নিজেকে একটু গুছাই নিলাম যে কীভাবে পড়াটা উচিত। আমি হচ্ছে পড়ার যে টেকনিকটা ইউজ করছিলাম সেটা হচ্ছে, আমি একদিন বসে আমি বইয়ের প্রতিটা পেজ উল্টাইছি আর লিখছি আমার কোন কোন কনসেপ্ট আমি পারি না, মানে এখনো কোন কোন কনসেপ্ট আমার ঝামেলা। তোমাদের এরকম বললে বলতে পারবো না যে ভাই আমি হচ্ছে শারীরিক তত্ত্বের ওই অংশটা বুঝি না, ভাই আমি ওই যে কোষ রসায়নের ওই অংশটা পারি না, ভাই আমার হচ্ছে যে ইয়াতে রেপ্লিকেশনটা একটু মেকানিজমগুলো মনে থাকে না, বা আমি ডিএনএর গঠনটা পারি না, ডাবল হেলিক্স মডেলটা আমি পারি না। স্পেসিফিক কিছু পোর্শন আছে না যে তুমি এটা পারো না, ঠিক আমি হচ্ছে সবগুলো দেখি 2 পৃষ্ঠা হয়ে গেছে, আমার এতগুলো পারি না। তো পরে আমি করছি কি, এগুলো একটা শেখা শুরু করছি। প্রথম 10-15 দিন ভিতরে সবগুলো শিখে ফেলছে। শেখার পরে এবার হচ্ছে আবার পরীক্ষা দিতে বসছি, বুঝছো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, আমি যেগুলো যে জায়গায় আমি দুর্বল সে যতক্ষণ না তুমি এটা শিখবা, আরেকবার যদি পেজটা রিডিং পড়ো তাও কাজ হবে না। কেন, একবার রিডিং করলে আমি পারি না, এটা 2 বছরে পারি না, এটা আরেকবার রিডিং করলে কী হবে? আরেকবার রিডিং করলে এমন কি মহাভারত হয়ে যাবে যে আমি এখন থেকে পারবো, যেটা 2 বছরে পারি না। তাহলে এটা করতে হলে এটা আমার লজিক্যালি সব কিছু করে আসতে হবে এই জায়গাটা। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ ছিল। মানে আমি কয়েকটা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো অ্যাপ্লাই করলে তোমরা সবাই চান্স পাবো। প্রথম পয়েন্ট তাহলে কী হলো, তোমার যে কনসেপ্টের ঝামেলা আছে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। আর তুমি এটার জন্য কি কোচিংয়ে ক্লাস করবা, না অনলাইনে ক্লাস করবা, নাকি বিদেশে ক্লাস করবা, নাকি জাপানে ক্লাস করবা, এটা তোমার ব্যাপার। বাট কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট যতক্ষণ ক্লিয়ার হবে না ততক্ষণ এমসিকিউ পরীক্ষা দিবা, 50 পাবা, 53 পাবা, 52 পাবা, এগুলো। তাহলে যারা নাম্বার কম পাও ওদের প্রথম বোঝা হচ্ছে কি আমার কনসেপ্ট ক্লিয়ার না। 2 নম্বর কাজ যেটা করছিলাম সেটা হচ্ছে, যেমন ধরো আমি একটা এমসিকিউ ভুল করছি, মনে করো আমি মিঠা পানির একটা এমসিকিউ আসছে কিন্তু ভুল করলাম, আমি করতাম কি, একটা যখন এমসিকিউ ভুল করতাম ওই টপিকটা ধরে মিঠা পানিটা শুরু করে মিঠা পানির পুরো অংশটা আবার পড়তাম, পুরো অংশ, শুধু ওই লাইনটা পড়তাম না। দেখো কোয়েশ্চেন ব্যাংকটা কী হলো, 2-3টা লাইন দিয়ে দিচ্ছে, তাই না? ওই 2-3টা লাইনে কিচ্ছু হবে না। একটা কোয়েশ্চেন ভুল করার মানে হচ্ছে টপিকটাই তুমি পারো না। মিঠা পানির এই 2 লাইন দিলে ধরো এটাই দিছে আর কি, পুরো ব্যাখ্যা হিসেবে এটাই তুলে দিছে। তো এইটা দিয়ে কি কোয়েশ্চেন, মানে এখানে আমার এটা ছাড়া আরো অনেকগুলো টপিক আছে না, পরে যেমন এখানে বেসিন নিয়ে অনেক কথাবার্তা আছে, এই যে বেসিন নিয়ে অনেক কথাবার্তা, আমি এগুলো সব পড়তাম, খরতা, পানির খরতার অর্থ সব পড়ে আসতাম। তাহলে হয়তো কি, আমি ধরো এই টপিকটা আসলে পারি না, আমি এটাই পারি না শুধু, কিন্তু আমার কারণ ওইগুলো যেহেতু পড়ে আসছে তাহলে আমার এটা রিভাইজ হয়েছে না, বা আমি দেখবো যে ওই টপিকে আরো অনেকগুলো ইনফরমেশন একসাথে শিখতেছে, আবার রিপিট হচ্ছে। তো আমি এইভাবে করে ধরো আমি 100টার মধ্যে 60টা পাচ্ছি, আর বাকি 40টা পাচ্ছি না, বাকি 40টা ধরো আমি 40টা টপিক পড়ে আসতেছি, আবার পুরো রিডিং পড়ে আসতেছি, কনসেপ্ট শিখলাম এর আগে, এখন 40টা করে যখন টপিক পড়ি একটু অনেক সময় লাগে, এটাতে অনেক টাইম লাগে। বিশ্বাস করে একটা কোয়েশ্চেন সলভ করতে পুরো দিন চলে যায়, কারণ এতগুলো কোয়েশ্চেন এতগুলো টপিক জমা করতেছি। বাট এটাতে লাভটা কী হয়, 40টা টপিক আমার শেষ হয়ে যায়। আছে কয়টা টপিক? 1000টা টপিক আছে এইভাবে, পুরো সবগুলো বই মিলে 1000টা টপিক। প্রতিদিন যদি তুমি 40টা করে শিখতে থাকো, অনেকগুলো টপিক শেখা হচ্ছে না। আরেকটা স্টুডেন্ট ও আন্দাজে দেখায় ও 70 পায়, ও আন্দাজে মেরে 70-80 পেয়ে যাচ্ছে, তাহলে ওর টপিক পাচ্ছে কয়টা? 20টা। কারণ ও ভাবতেছি কি, বাসায় এসে ভাবতেছি কি ওর যে 80টা পাইছে ও 80টাই জেনে দাগাইছে, অথচ আন্দাজে দাগাইলে ওর হয়ে যায়। অনেক থাকে না আন্দাজে মারলে হয়ে যায়, লটারি ভাগ্য নিয়ে আসে, জসিমের ভাগ্য নিয়ে আসে। তো ওদের হয় কি, ধরো ও 80টা পাইলো, কিন্তু আলটিমেটলি এডমিশনে হয়তো খারাপ করবে, কারণ ও যে 20টা, ও তো 20টা পাইছে না পারার মধ্যে, আর আমি না পারার দলে কয়টা, আমার 40টা। তাহলে কে বেশি ভাগ্যবান? যে নাম্বার কম পাচ্ছে, যে নাম্বার কম পায় তার চান্স পাওয়ার রেটটা অনেক বেশি থাকে। সবসময় এমনই হয়, বুঝছো? সবসময় এটাই হয়, যে নাম্বার কম পায় সেই চান্স বেশি পায়। তাহলে নাম্বার কম পাওয়াটা দোষের না, এখানে নাম্বার কম পাওয়াটা দোষের না, এটা ভাগ্যের।
এটা ভাগ্যবান তুমি যে তুমি এখন নিজেকে যাচাই করতে পারতেছো, নিজেকে এখন ঝালাই করতে পারো। এখন তুমি যদি 40টা টপিক না পড়ে তুমি যদি 40টা লাইন পড়ে আসো, তারপরে যদি বলো যে আমি অধ্যায় পারবো, আরেকটা জিনিস নিজেকে জাজ করবা কীভাবে? আমাকে স্টুডেন্টরা বলে ভাই আমি গতকালকের পরীক্ষায় 63 পাইছি, তো আজকে যে পরীক্ষা নিচ্ছি সেখানে 62 পাইছি, বা আমার হচ্ছে ডাউনফল হচ্ছে, বা আজকে পরীক্ষা 57 পাইছি। তুমি কি মনে করো ও কি ডাউন হচ্ছে নাকি ও আপগ্রেড করতেছে? কেমনে বুঝবো? ও তো নাম্বার কম পাইছে, তুমি কেমনে বুঝবা যে ওরা আপগ্রেড হয়েছে কিনা? বলো তো, তোমার আপগ্রেড করছো কিনা এটা বোঝার টেকনিকটা কি জানো? তুমি ধরো কেমিস্ট্রি পরিবেশ রসায়নের উপর একটা পরীক্ষা দিলা বাসে, কত পাইছো এটাতে? 63 পাইলাম। 63 সংখ্যাটা বেশি বলতেছে, আরেকটা সংখ্যা বলি, ধরো 60 পাইছো তুমি। এখন 60 আর 40টা টপিক পাইছো না, 40টা টপিক তুমি শেষ করলাম, এরপর সেম অধ্যায়ের উপর আরেকটা পরীক্ষা দেবো। তখন যদি তুমি 60 পাও তাহলে বুঝবা তোমার পড়ালেখা কিছুই হয়নি। তখন তোমাকে অবশ্যই 60-এর চেয়ে কি হইতে হবে? বেশি পাওয়া লাগবে। এটাই নিজেকে বোঝার স্কিল। এখন তুমি ধরো আজকে পরিবেশ রসায়নের উপর 60 পেলা, কালকে জৈব রসায়নের উপর তোমাকে যখন দিলে তুমি 30 পেলা, তো তুমি যদি বলো ভাই আমার ডাউন গ্রেড হচ্ছে, তাহলে তো হইলো না, তাই না? কারণ ওইটা চ্যাপ্টারে তো পড়া একবারই এখনো পড়তেছো, আর ওটা ভাস্ট, ওইটা তুমি কম পাবে, এটা স্বাভাবিক। কিন্তু ওইটার উপর এটাকে তুমি জাজ করতে পারবে না, এটার উপর জাজ করা যাবে এটার উপর একটা পরীক্ষায়, বুঝছো? এইভাবে করে বলে যে তুমি 50,000 প্রশ্ন সলভ করো এডমিশনের আগে, তাহলে দেখবো তোমার চান্স হয়ে যাবে। এডমিশন চান্স পাওয়ার 3 নম্বর টেকনিকটা কি? প্রচুর পরীক্ষা দাও, প্রচুর সলভ করা। যত বেশি তুমি সলভ করবে তত বেশি তোমার চান্স পাওয়ার রেটটা বাড়বে। কারণ আমাদের ব্রেন আসলে কীভাবে কাজ করে, আমাদের ব্রেনে প্রচুর সিনেপস আছে, তাই না? তো সিনেপসগুলো ফাংশনিং যখন হয়, যখন আমার নিউরন কিন্তু সেম, নিউরন তৈরি হয় না কারো, তো নিউরনগুলো একটা একটার সাথে জয়েন করলেই তো সিনেপস তৈরি হয়, তাই না? তো আমার নিউরনগুলো যত একটা একটার সাথে কানেক্টেড হবে তত বেশি সিনেপস তৈরি হবে। সিনেপস তৈরি হয়, নিউরন তৈরি হয় না। আর সিনেপস যখন তুমি তৈরি করতে পারবা তখন একটা পড়া খুব দ্রুত তোমার মাথায় চলে আসবে। পড়াটা পেটে আসে, মুখে আসে না, মুখে আসে পেটে আসে না, বুকে আসে মাথায় আসে, বলি না মুখে আসতে না ভাই, একটু ক্লু দিলে, ক্লু একটু দেওয়ার পরে মাথায় আসতে না, কারণ ওই যে সিনেপসগুলো তৈরি হচ্ছে না। আর সিনেপস তৈরি করার টেকনিক হচ্ছে কি, প্রচুর পরীক্ষা দেওয়া লাগবে, বুঝছো? যত বেশি তুমি প্রবলেম সলভ করবা তত বেশি তোমার সিনেপস তৈরি হবে। বুঝাইতে পারছি? কি বুঝছেন? প্রথম হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, 2 নম্বর হচ্ছে টপিক একটা ভুল করলে পুরো টপিকটা বলবা, 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে প্রচুর পরীক্ষা দিবা। এই 3টা কাজ যদি তুমি করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিব তোমার রিজিকে থাকা লাগবে 4 নম্বরে, তুমি মেডিকেলে হোক অন্য যে কোনো জায়গায় চান্স পাবো, একদম গ্যারান্টি। এই 4টা কাজ চলবে, 4টার যদি একটু মিস যাই তোমার চান্স হবে না, এটাও গ্যারান্টি। বুঝতে পারছি? গ্যারান্টি ছাড়া অনেক কিছু বিক্রি করি না, যা আসো গ্যারান্টির মাল। তো যে কথাটা বলতেছিলাম এটা তো শেষই হয়নি, শুরু করলাম গল্পটা। তো আমি ফার্স্ট টাইম মেডিকেলে চান্স হইলো না, পরে যখন রাজশাহী থেকে আসলাম, এসে হচ্ছে বই খাতা খুলে বসলাম আবার। তো যেদিন পরীক্ষা দিব, বুঝছো, তার আগে আমার ইস্পাহানি কলেজে কি বলছো, তো ইস্পাহানি কলেজেই আমার হচ্ছে সেন্টার পড়ছিল সেকেন্ড টাইমে। আমি হচ্ছে আগের দিন গ্রামে চলে গেছিলাম, তো আগের দিন হচ্ছে গ্রাম থেকে আসলাম আর কি টাউনে। তো আসার পর ওই দিন শুক্রবারে পরীক্ষা হয়, কোনো এক শুক্রবার তোমাদের হবে 8-এর মতো আর কি। তো বৃহস্পতিবারে আসলাম টাউনে, আসার পরে প্রচুর জ্যাম, যেটা 7টায় পৌঁছানো কথা সেটা 10টার দিকে বলেছি ফ্রেন্ডের বাসায়। এখন এই ফ্রেন্ড তো বুঝে না যে আমি অ্যাডমিশনটা দিতে আসছি, ও জায়গায় আমার একটা স্পেস দিবে যে একটু পড়ুক, ওইটা না হইতে আমার সাথে লাগাইছে গল্প, বন্ধু কি হয়েছে অনেকদিন পরে দেখা। এখন তুই বন্ধু, আমার তো সিচুয়েশন তো তোর বোঝার ক্যাপাসিটি নেই, আমি যে কি কোন কষ্টে আসছি এখানে। তো পরে আসতে যাক গেল, গল্প গুজব করে খাওয়া দাওয়া করলাম 12টায় রাতের। তো এটা আগে খাওয়া লাগবে, পড়াশোনা করা লাগবে, কিচ্ছু করতে পারতেছি না হারামজাদার জন্য। তো পরে হচ্ছে ঘুমাইতে গেলাম ওই ব্যাচেলার বাসায় আর কি, দুনিয়ার মশা সব কামড়াচ্ছে আমাকে, এমনি ঘুম আসতেছে না তার, মানে আমি আর না পারতে ফজর উঠে কান্না শুরু করে দিয়েছি, কারণ সারা রাত ঘুম আসে নাই, পড়তে পারি না। একবার রিভাইজ তো লাস্ট মোমেন্টে করা উচিত, লাস্ট মোমেন্টে একবার পেজ না দেখলে নিজের স্যাটিসফ্যাকশনটা আসে না। তো এখন হচ্ছে ফজরে হচ্ছে নামাজ পড়ে কান্নাকাটি করলাম, করার পরে আমি আরেকটা কাজ করছি সেটা বলি, সেটা হচ্ছে আমি আমার স্টুডেন্ট সবাইকে বলে রাখি এই টেকনিকটা। ফাইনাল মডেল টেস্ট, আমি একটা মডেল টেস্ট যেটা একদম প্রথম যে মডেল টেস্টটা দিয়েছি ফাইনাল মডেল টেস্ট, ওই কোশ্চেনটা আমি সলভ করছি, করার পর এটা আমি রেখে দিয়েছি, যেটা আমি পরীক্ষার দিন সকালে আমি এটা পরীক্ষা আরেকবার দিয়ে যাবো। তার কয়েকটা কারণ আছে। প্রথম কথা, আমি যদি 7টার দিকে যদি পরীক্ষা দিই, একবার যখন তুমি পরীক্ষা দিও তোমার ব্রেন খুব দ্রুত কাজ করতেছে না, এই বোটানি, এই জুলজি, এই জিকে দৌড়াচ্ছে না ব্রেনটা, তার ব্রেন একবার ফাংশনিং হয়ে গেছে, পরীক্ষার হলে গেলে খুব দ্রুত কাজ করবে। এখন তুমি যে প্রথম কোশ্চেনটা পরীক্ষার হলে এই যদি 1 নম্বর কোশ্চেন যদি তুমি পাও, তাহলে দেখবা যে তোমার ব্রেনকে অ্যাক্টিভেট করতে করতে একটা টাইম চলে যাচ্ছে। কারণ এর আগে ব্রেন জানতো কি, এর আগে বলতেছিল কি কোশ্চেনটা কেমন হয় বুঝতেছে না, পাশের জন মনে হয় অনেক পরে আসছে, এই তো কিছু খুঁজে পাচ্ছে না। এর আগে কিন্তু এগুলোই কাজ করে, তাই না? পরীক্ষার হলে এগুলোই কাজ করে না, এগুলোই কাজ করে। তুমি যদি একবার বাসা থেকে একটা পরীক্ষা দিয়ে আসো,
তাহলে তোমার ব্রেন কিন্তু মেশিনটা একটু আগে চালাইছিলাম, মেশিন চালাতে বেশিক্ষণ লাগবে না, জাস্ট দিলে অন হয়ে যাবে। এটা একটু সুবিধা আর কি। আমি করছিলাম কি 2 নাম্বার করছি কি একদম পুরাতন পরিপেক্ষায় যেহেতু দিছি, তাহলে ভুল হয়েছে কম। এখন আমি যদি ভুলে যদি ধরো 100-এর মধ্যে আবারও যদি 60 পাই বসে থাকি, পরীক্ষার যাওয়ার আগেই তো অর্ধেক মরে যাবো, তো আমি 40টা তো ঘরেই পাইনি, বাইরে কি পাবো? ওই জন্য যে রিপিট কোয়েশ্চেন দিলাম, যাতে করে আমার এই স্যাটিসফ্যাকশন আসে যে আমি ওয়াও আমি তো 98 পাইছি এটাতে, আলাদা তো প্রিপারেশন আমার আছে, আমি নিজে জানতাম না। ওই জন্য নিজের কোয়েশ্চেন সলভ করা কোয়েশ্চেনে পরীক্ষা দিছি, বুঝছো? ওইখানে যে 2-1টা ভুল হলে সলভ করলে করবা, না করলে নেই। বুঝতে পারছি? পরীক্ষার আগে আমি ওরকম একটা পরীক্ষা দিলাম, দেওয়ার পরে বের হয়েছে, এটা সলভ করার টাইম পাইনি, পরীক্ষা দিয়ে বের হয়ে যেতে হয়েছে, কারণ সময় দেখি যে কম। সকালে ওর বাসায় তখন ওরা কেউ ঘুম থেকে উঠে নেই, নাস্তা দেওয়া তো দূরের কথা। এখন ইস্পাহানি একটা জায়গা আছে না শহরে, ইস্পাহানি একটা জায়গা আছে, একটা কলেজ আছে অন্য রুটে, কলেজটা হচ্ছে জিসির ওইদিকে, জিসি থেকে হচ্ছে এখানের ওই রুটটাতে 2 নম্বরে না তো, জিসি থেকে এখানের ওইদিকে। আর ওই যে ইস্পাহানিটা মনে হয় টাইগার পার্সের ওইদিকে বা আগ্রাবাদের মনে একটা জায়গায় ইস্পাহানির একটা জায়গা আছে। এখন আমি চিনতাম না, গাড়িওয়ালাকে বলছি ইস্পাহানি যাবো, উনি আমাকে নিয়ে চলে গেছে আগ্রাবাদে। এখন ওইখানে গিয়ে কোথাও ইস্পাহানি খুঁজে পায় না, একটা ওই যে ইয়ার থেকে ওবার থেকে জিজ্ঞাসা করলাম, অটোওয়ালা ওদের কি বলে মোটরসাইকেল ভাই এগুলা, তোর বলছি ইস্পাহানি কলেজ তো এখানে না, এটা তো অনেক দূরে। কি অনেক দূরে? এখন আমার তো টাইমও নেই। পরে আত্মীয়স্বজন কাউকে বলি না যে সেকেন্ড টাইম দেবো, কারণ একটা লজ্জার ব্যাপার। আরেকটা ব্যাপার, মানুষকে যত কম জানাইতে পারবে, এটা আঙ্কেল আন্টিকেও বলি, যত কম জানানো যাওয়া যায় এটাই সবথেকে ভালো। সত্যি কথা, মানুষের নজর লাগেই, এটা ইসলামিকভাবেই স্বীকৃত, মানুষের একটা বদনজর পড়ে, যত আত্মীয় যত আপন হোক। তো আমিও কাউকে বলি না সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমে সবাইকে ঢোল পিটাইছিলাম, সেকেন্ড টাইমে আর ঢোল বাজাইনি। আচ্ছা যাক, তো এখন গাড়ি কোনোভাবে আবার বাসে টাসে করে আসছি ইস্পাহানি, কিন্তু জিসি মোড় থেকেই দেখি জনসমুদ্র, মানে ঢোকার কোনো জায়গা নেই, ওইখানে নেমে যাওয়া লাগছিল আমার গাড়ি থেকে। তো নেমে গিয়ে মানুষ ঠেলে 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 ইস্পাহানি কলেজ পর্যন্ত গেলাম, এটা অনেক দূর, আরও জিসি মোড় থেকেই ঠেলে ঠেলে যাচ্ছি। যাওয়ার পরে ঠিক দেখছি গেট বন্ধ করে দিচ্ছে। এখন এখানে একটা মানে কলার দোকান আছে আর কি, যে ফ্রুট সুট বিক্রি করে। তো এখানে অনেকে বলতেছে একটা কলা দেন, উনি বলছে একটা কলা 50 টাকা। মানে মানুষ কি করে না বাটপারি করে, এখন কিছুই খায় না, ঈদের 50 টাকা। আমি একটু কিপটা টাইপের মানুষ, তো 50 টাকা শুনে মাথার মাঝে হচ্ছে যে খারাপ, কি দূর না খেয়ে ঢুকতেছি। এমন টাইমে দেখি আমার খালা তো বোন গেছে ওইখানে, উনি ডাক্তার, উনি ওনার আরেকটা রিলেটিভকে নিয়ে আসছে আর কি। তো বলছে তুই এখানে কেন? এখন আমি কেন এখানে, এটা বলারও তো টাইম নেই, দেখি গেটও লাগাই দিচ্ছে। আমি ঢুকলাম, গেট বন্ধ করে দিছে। তো পরে এখন সকালে নাস্তা করি নাই, সারা রাত ঘুম হয় নাই, মশা কামড়াইছে, রাতে পড়তে পারি নাই, ভুল জায়গায় চলে গেছি, অনেকগুলো হিন্টস পাইছে না। তো বুঝে গেছি আল্লাহ আমাকে এগুলো ইশারা ইশারা দিয়ে বুঝাই দিচ্ছে যে তোর দ্বারা চান্স হবে না, আগে থেকে মেন্টাল প্রিপেয়ার যে আমি চান্স পাবো না, বুঝছো? কারণ এতগুলো কোইন্সিডেন্স তার এমনি এমনি হয় না, চান্স হবে না, এটা বুঝে গেছি। তো পরে করলাম কি, ওয়াশরুমে গেলাম, উঁচু কালাম করলাম, আসার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজকে প্রশ্নটা পড়বই না, কারণ চান্স হবে না। প্রথম কথা আমি নিজেকে প্রিপেয়ার, আমার তো একটা সিট আছে, টেনশন কিসের আমার, বাবা মা একটু মানে অসন্তুষ্ট হবে, বেশি কিছু তো হবে না, আমার তো লাইফ একদম ইয়া না, তো ঠেকে পড়ে নেই, মেডিকেলে যে পড়তে হবে। তো প্রথম 90টা পড়ে দিব, এবার ডিসিশন নিচ্ছি, যখন প্রশ্ন পাইটাই নেই, পোলাপাইনকে দেখতেছি কে কী এরকম করতেছি, কেউ করতেছে, বাট আমি চিন্তা করতেছি 90টা প্রশ্ন পড়বো, 85টা দাগাবো, যা হয়ে হবে। তো আচ্ছা যাক, আমার পাশে যে আছে সবগুলা এখানে, তো আচ্ছা এখন আমি তো বেসিক্যালি গেছি হচ্ছে চান্স হবে না, কারণ এতগুলো কোইন্সিডেন্স ঘটছে। আমি ভাবলাম, একটা সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমার চান্স হবে না, আমার আশেপাশে এগুলোরও কি করা যাবে না, চান্স পাইতে দেওয়া যাবে না, আত্মঘাতী সিদ্ধান্ত, মানে হিংসাত্মক সিদ্ধান্ত। পাশে ওদেরকে ডিস্টার্ব করা শুরু করলাম, বুঝছো? আমাকে এক্সপেল করে দিল, আমার টেনশন নেই, চান্স না হলেও, কারণ এটা আল্লাহ বুঝিয়ে দিয়েছে আমাকে, হিন্স দিয়েছে। এরা ওদেরকে ডিস্টার্ব করা শুরু করছি, যে ওদেরকে কিছুক্ষণ পর পর হচ্ছে কলম ফেলে দিচ্ছি, মানে ধাক্কা দিচ্ছি টেবিলের উপর, বাট ইচ্ছে করে করতেছি এগুলো, যাতে করে ওদের মনোবলটা ধ্বংস হয়ে যেতে পারে। তো পরে হচ্ছে আমি কোয়েশ্চেন যখন পেলাম, 90টা পড়ছি, 90টার মধ্যে প্রথম কোয়েশ্চেনটাই পারি না, মানে আমার শুরু হয়েছে না পারা দিয়ে, প্রথম কোয়েশ্চেন পারি না, দ্বিতীয় কোয়েশ্চেনে পারি না, তৃতীয় কোয়েশ্চেন দাগাই দিয়েছি, ভুল দাগাই দিয়েছি, মানে ওই যে তাড়াহুড়া করতে গিয়ে, কারণ আমি তো ইয়া নাই, অল্প সময় দাগাই ফেলতে চাচ্ছি, ঠাস করে দাগাইছি, তো সি পরে দাগাই দিয়েছি। তখন মানে বুঝি একের পর এক ভুল করবে, 3টা অলরেডি সমস্যা হয়ে গেছে, 4 থেকে আবার ঠিক হচ্ছে, 4 থেকে আবার সুন্দরভাবে চলতেছে, 90 পর্যন্ত পড়ছি ঠিকই, যা সিদ্ধান্ত নিয়েছিলাম তা, যা পারছি দাগাই দিয়েছি, যা পারছি দাগাইছি। তো দাগাই এবার ওদের বাকি ওদেরকে ডিস্টার্ব করতেছি, 40 মিনিট আমার দাগাইছে, আরও 20 মিনিট সময় কী করবো, 20 মিনিটে প্রশ্ন না করে ওদেরকে বলতেছি ওইটা দাগাইছো, ও বলতেছে এটা সি উত্তর, কিন্তু মানে প্রশ্ন তো মিলে না। তো আমি প্রশ্নটা বলছি, যেমন এরকম একটা কোয়েশন আসছে যে বাংলাদেশে মিঠা পানি উৎস, আমি মিঠা পানি উৎস কি, পাশেরটা কি, ও বলতেছে আমাকে ইয়া, ও আমাকে বলতেছে হিমবাহ, উত্তরের হিমালয়, ও আমাকে বলছে উত্তরের হিমালয়। আমি বলছি উত্তরের হিমালয় তো আমার বইয়ে কোথাও লিখছে উত্তর হিমালয়, এখানে বই কোথাও লিখছে উত্তর হিমালয়, লিখে নেই। তা আমি বলছি উত্তর হিমালয় কথাটা তো নাই,
আমি বলছি, কোথায় পেয়েছো তুমি? তো বলে ইয়া থেকে পড়ছিলাম, ওই যে ডিসকভারি চ্যানেল একবার দেখাইছিল। দেখো ও এটা জিকে, ও দেখাইছে এটা জিকে ধরে। আর আমি জানি যে এটা কেমিস্ট্রি কোয়েশ্চেন, মিঠাপানির উৎস মানে পৃথিবীর সবচেয়ে বড় মিঠাপানির উৎস কোনটি? ও বলতেছে উত্তরের হিমালয়। আমি ওখানে ভূগর্ভস্থ একটা মানে আমি চিন্তা করছি ভূগর্ভস্থ পানি এটা দাগাই দিব, বুঝছো? কিন্তু ওর থেকে একটু ডিস্টার্ব করার জন্য দাগাই দিয়েছি ভূগর্ভস্থ পানি, কেন ওকে একটু ডিস্টার্ব করার জন্য। কারণ এটা কোয়েশ্চেনটা তো আমি শিওর ছিলাম হিমবাহ একটা আছে, কিন্তু উত্তরের হিমালয় তো বই ছিল না। ওই যে আমরা যে বইয়ে কি পাইছি, বইয়ে পাইছিলাম ভূগর্ভস্থ পানি ডিরেক্ট লেখা আছে, ওইখানে লেখা আছে হিমবাহ কোথাও নেই, আছে উত্তরের হিমালয়। কারণ হিমবাহ আর উত্তর হিমালয় ভাবছি এটা আলাদা কিছু, তো ওই জন্য ভূগর্ভস্থ পানিটা একদম লাইনটা বরাবর ছিল। আমি ভূগর্ভস্থ পানিটা আমি একদম শিওর কনফিডেন্ট যে এটা ভূগর্ভস্থ পানি। তো পরে হইলো কি এখন ও বলতেছে উত্তরের হিমালয়, তা বলছে কোথায় পেয়েছে এটা? তো বলছে ডিসকভারি চ্যানেলে ছোটবেলায় দেখছিলাম, পরীক্ষার হলে কিন্তু এগুলো হচ্ছে একদম পরীক্ষার টাইমে। তো আমি তো জানি ও ভুল করতেছে। পরে এও করছিলাম, ওর রোল টোল দেখে আসছি। মানে যখন রেজাল্ট দিচ্ছে তখন সার্চ দিলাম, ও চান্স হয় নাই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা উত্তর, আসলে উত্তরের হিমালয়। আমি ভুল দাগাইছিলাম। ওই যে তোমার ও কিন্তু এটা দাগাইছে জেনে, শুনে না, এটা কবির স্যারের বই লেখা আছে উত্তরের হিমালয়। কবির স্যারের বই থেকে কোয়েশ্চেনটা আসছিল, হাজার স্যারের বই থেকে আসেনি। আমি না জেনে ভুল দেখাইছি, ও কিন্তু না জেনে সঠিক দেখাইছে। কারণ ও ওই যে ডিসকভারি চ্যানেলে দেখছিল, এটার মানে হচ্ছে তুমি লাইফে প্রতিটা মোমেন্টে কখন কি শিখতেছো, কখন কোনটা কোন কাজে লাগে বলা যায় না, তাই না? আমরা যা দেখি সব শেখার চেষ্টা করবো, মানে আমি একদম ফোকাস থাকবো। ওই যে বললাম না আমি সিএনজিতে অনেকদিন ধরে যাচ্ছি, বাট সিএনজি কেমনে চালাই জানি না, অথচ 4 বছর ধরে একটা গাড়িতেই চলতেছি। তাহলে আমি চাইলে শিখে ফেলতে পারতাম, একটু আমি ফোকাসড থাকতাম। ওইটা আমি ফোকাসড থাকে না, আমি ওইটা অন্যদিকে তাকাই থাকি। বা তুমি বলতে পারবে না ওই রোডে প্রত্যেকটা দোকানের নামও তোমার মাথায় কখনো ফোকাস করো না তুমি। অ্যাটলিস্ট দোকানগুলোর নাম দেখো, দেখবা যে কিছু না কিছু একটা নতুন কিছু দেখবা। কোথাও লেখা আছে 1 কিলোমিটার, তুমি এটা মাথায় রাখলা যে অমুক জায়গা থেকে অমুক দূরত্ব 1 কিলোমিটার। এটা হতো একটা রেসিডুয়াল নলেজ, তাই না? দেখতে থাকো, কোনো কোনো একটা টাইমে কোনো কিছু না কিছু কাজে লাগবে। ওইটাই যে ও ডিসকভারি চ্যানেলে দেখে দাগাইছিল সঠিকটা, আর আমি এই যে ভূগর্ভস্থ পানির লাইনটা দেখে এটাই দাগাইছিলাম আর কি। তো ওর তো চান্স হয় না। আর আমার ক্ষেত্রে কি হয়েছিল, 90টা প্রশ্ন করছি, 85টা দাগাইছি, বুঝছো? 84টা 4টা ভুল হয়েছিল। 4টা ভুল হওয়ার কারণে 4টার সাথে 4 কাটছে, আরও 1 কাটছে আর কি, 4-এর জন্য 1 কাটবে না, 5 কাটছে। তাহলে 90টা পড়ছি, 85টা দাগাইছি, 80 পাইছি। সেকেন্ড টাইম হিসেবে আরও 5 কেটে 75-এ টিকছে। মানে সবগুলো 5-5-5-এর খেলা। তো পরে এসে দেখলাম লাস্টে যে 10টা করি না, 10টা যদি দাগাইতে পারতাম 3-4 এমনি এমনি আসতো। এটা ভুল করছে আর কি, যাক গেল। এটা আসি, তাহলে হিমবাহ হচ্ছে 74%, আর ভূগর্ভস্থ পানি মানে 22%, বিভিন্ন হ্রদগুলো দিয়ে 0.3%। বুঝছো মিঠা পানির উৎসগুলো? এরপর ওই যে দূষকের নিরাপদ মাত্রা দিকে বলছিলাম না, এখানে সেটা হচ্ছে চ্যাপ্টার খাতার আরেকটা পেজ। তাহলে তোমাদের ডেমো হিসেবে দেখাচ্ছি যে এক পেজে কত ইনফরমেশন থাকে। দেখো ওই যে গ্রিন হাউস গ্যাসগুলোর ইনফরমেশনটাও আছে এখানে, কোনটা কত গুণ, কোনটা কত পার্সেন্ট গেল। 3 নম্বর হচ্ছে WHO অনুমোদিত সর্বোচ্চ মাত্রা, বিওডি কত, 6 মিলিগ্রাম। আমরা পরে বলবো বিওডি সিওডি গুলো কি, জাস্ট বানগুলো শিখতে হবে যে এত পর্যন্ত ও হচ্ছে পিওর, এর পরে গেলে সে ক্ষতিকর, বুঝছো? WHO এত পর্যন্ত আমাদেরকে লিমিট করে দিচ্ছে। সুপার গ্রিন হাউস ইফেক্ট করতে পারে কে, সিএফসি। আচ্ছা, প্রধান ওজোন স্তর ক্ষয়কারী কোনটা? প্রধান ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি। প্রধান গ্রিনহাউস গ্যাস দুটোই কিন্তু প্রধান, ক্লিয়ার? এমসিকিউ যেন ভুল না হয় এগুলো। 3 নম্বর আসো বিওডি। বিওডির মানগুলো দেখো 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার হইলে খুবই ভালো। ওই যে অনেকটা স্কুলের রেজাল্টের মধ্যে সবাই এটাই বলে, তাই না? 1-2 এরা টপার, ওই জন্য খুবই ভালো। 3 হচ্ছে মোটামুটি ভালো, 6 হচ্ছে অনুমোদিত, মানে এত মধ্যে লিমিট আছে। 10 গেলে দূষণ হতে খারাপ, 20 হলে হতে ডাব্বা, একদম ডাব্বা। এবার আসি খরতা। খরতা জিনিসটা কি রে? আর এটা কি টক টক লাগে যে খরো খরো, তাহলে খরতা জিনিসটা কি? খরতা হচ্ছে পানিতে তো বিভিন্ন ধরনের জৈব লবণ অজৈব লবণ থাকে না, অনেক ধরনের লবণ থাকে। ঠিক সেই খরতা হচ্ছে পানিতে এক ধরনের লবণের উপস্থিতি। খরতা জিনিসটা কি? পানিতে এক ধরনের লবণের উপস্থিতি আছে। এর উপস্থিতি থাকার কারণে কি হইলো, এখন পানিতে যেহেতু লবণটা আছে, এই পানিটা তুমি যখন সাবান দিবা, তো আগে লবণগুলো দূর করতে হবে, অনেক বেশি সাবান ক্ষয় করে ফেলবে, বুঝছো? এটা একটা গেল যে খরতা থাকলে সুবিধাটা কি, অতিরিক্ত সাবান লাগে, ঘরে খরচ বেড়ে যাবে, বুঝছো? এই যে তুমি জানলে তুমি একটা ফিল্টার ইউজ করবা, কোনোভাবে ফিল্টারিং করবে যাতে খরতা দূর করতে পারো, নাইলে সাবান বেশি লাগবে, ঘরে খরচ বেড়ে যাবে, ইকোনমিটা। 2 নম্বর, এই পানি যেহেতু অনেক বেশি লবণ থাকে, কিছু কিছু লবণ আছে যেগুলো স্থায়ী খরতা তৈরি করে, কিছু কিছু লবণ আছে এরা অস্থায়ী খরতা তৈরি করে। যে খরতাই হোক, সেটা যখন তুমি ফুটাবা
ফুটাইতে হিট হইতে সময় লাগবে, বুঝছো? ডিভাইসে হিট হয়ে গেছে, বাট পানিটা গরম হইতে অনেক সময় লাগতেছে, কারণ অনেক বেশি মেটালিক সল্ট থাকে কারণে। আর অনেক বেশি টাইম যখন লাগবে, তোমার কাছে মনে হবে পানিটা গরম হচ্ছে না, বাট ডিভাইসটা তো, যে হিটারটা তো গরম হয়ে যাচ্ছে, একসময় এটা ব্লাস্ট হয়ে যায়, বুঝছো? তাহলে খর পানির আরেকটা উপকারিতা কি, এটা আর্থিং, তারপর হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট করে ফেলে, পুরাই ফেলে, বুঝাইতে পারছি? এগুলো হচ্ছে এর উপকারিতা খরতা। তারপর হচ্ছে খরতা দুই ধরনের, হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রনের বাইকার্বনেট লবণ এবং হচ্ছে ক্লোরাইড সালফেট লবণ। ক্লোরাইড সালফেট লবণ হলে স্থায়ী খরতা, আর বাইকার্বনেট হলে কি অস্থায়ী খরতা। অস্থায়ী খরতার দুইটা উপায়ে রিমুভ করা যায়, একটা হচ্ছে কি ফুটানো, কারণ এটা খুব তাড়াতাড়ি ফুটে ঠিক হয়ে যাচ্ছে, বাট এখানে ফুটাইতে যাবা বলে স্থায়ী, ফুটাইতে গেলে ঠাস করে ইয়াটা ফেটে যাবে, তাহলে এটা ব্লাস্ট হয়ে যাবে। তাহলে স্থায়ী খরতাতে কখনো ফুটানো যাবে না, এটা পরীক্ষায় কোয়েশ্চেন আসে। স্থায়ী খরতার পদ্ধতি 9 কোনটি, যেটা হচ্ছে ফুটানো। আয়ন বিনিময় দেখো 2 জায়গায় আছে। তাহলে বুঝছো কেন স্থায়ী খরতার ফুটানোটা কেন হবে না সেটা বুঝছো? কথা বলেন গেল। দেখো আরেকটা বলতেছি কি, পারমুটিক পদ্ধতি, রিভার্স অসমোসিস। রিভার্স অসমোসিস কোনগুলো জানো? হচ্ছে কতগুলো দেখছো না এভাবে করে ইয়ার মতো, বিভিন্ন জায়গায় দেখা গেছে না 3টা এভাবে করে ইয়া থাকে ফিল্টারের মতো, দোকানে দেখছিল না কখনো? ওই যে লাগানো থাকে দেয়ালের সাথে, বিভিন্ন মেডিকেলেও দেখা যায় না, 3টা থাকে এভাবে করে, এগুলো বলে রিভার্স অসমোসিস। এগুলো পিপি থাকে আর কি, ভিতরে ফিল্টার থাকে। আচ্ছা গেল। পাতন পদ্ধতিতেও স্থায়ী খরতা দূর করা যায়। খর পানিতে ক্যালসিয়ামের ঘনমাত্রা 100 থেকে 300 ppm এর বেশি থাকে। গেল। এরপর এটা দেখো ডিউ কি এবং হচ্ছে বিউডি কি। ডিউ মানে ডিজলভ অক্সিজেন, একটা পানিতে কি পরিমাণে মুক্ত অক্সিজেন আছে, কি পরিমাণে অক্সিজেন আছে এটাই দেখা হয়, ঠিক আছে? যেটা মাছের জন্য বেঁচে থাকার জন্য দরকারি। দেখবো মাছগুলো উপরে উঠে যায় যখন অক্সিজেন কমে যায়। আচ্ছা গেল। এটা মাপা হয় কোন ইয়া দিয়ে, কোন পদ্ধতিতে? উইঙ্কলার আয়োডোমেটিক পদ্ধতিতে। গেল। আচ্ছা, যদি ডিউ কমে যায় সেক্ষেত্রে কোনটা বেড়ে যাবে? মিথেন গ্যাস বেড়ে যায়, হাইড্রোজেন সালফাইড বেড়ে যায়, এগুলো বেড়ে যায়। যেমন পানিটা দুর্গন্ধ ছড়ায়, পানিটা পচে গেছে বলে, পানি পচা একটা গন্ধ বের হয়। জৈব রাসায়নিক অক্সিজেন, বিওডি কোনটা? বিওডি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ পানিতে জৈব দূষক যেগুলো থাকবে সেগুলোকে পচাইতে যে পরিমাণ অক্সিজেন লাগবে, জৈব দূষককে পচাইতে যে পরিমাণ অক্সিজেন লাগবে তাকে বলা হয় কি বিওডি। তো বিওডি দেখো, যদি অক্সিজেন বেশি লাগে তার মানে জৈব দূষক বেশি ছিল, তাই না? মনে করো তোমার কথা হচ্ছে জৈব দূষককে পচাইতে যে পরিমাণ অক্সিজেন লাগবে, এখন জৈব দূষক যদি বেশি থাকে তাহলে পচাইতে বেশি অক্সিজেন লাগবে, আর বেশি অক্সিজেন লাগবে মানে কি? তার মানে আমার জৈব দূষক বেশি ছিল মানে কি পানিটা কি ভালো নাকি খারাপ? ওই জন্য দেখবো বিওডির মান যত বেশি পানিটা তত বেশি খারাপ, বিওডির মান যত কম পানিটা তত ভালো, তত কম। আসো আরেকটা চারটা খাতা, বাপরে বাপ, চারটা খাতা শেষ হচ্ছে না। দেখো এটা হচ্ছে কি ভারী ধাতুর প্রভাব। তো ভারী ধাতুর প্রভাবের মধ্যে আর্সেনিকের কথা লিখছে তোমাদের বইয়ে, লেডের কথা লিখছে, ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের কথা আছে। তো আমি পুরোটাই একটু ছকে বানিয়ে ফেলছি যাতে করে দেখতে পারি, মনে রাখতে পারি কোনটা কোন জায়গায় ছিল। তো আমি তারপর কয়েকটা তোমাকে এখন দেখাই। লেড আছে না, লেড। তো লেড আমি মাথায় রাখছিলাম, লেডে কি আছে? শিশুদের আইকিউ কমে যায়, লেড দূষণ হলে শিশুদের আইকিউ কমে যায়, মাড়িগুলো নীল হয়ে যায়। আরেকটা হয় কি, এই দুইটা বেসিক্যালি লিখছে। তারপর হচ্ছে তোমার যে ব্লাড প্রেশার বেড়ে যায়। এরপর হচ্ছে কি, এটা লেড থাকলে এটা বলে প্লাম্বিজম, বুঝছো? প্লাম্বিজম বলে লেডের দূষণ হলে। গেল। এটা মনে রাখছিলাম ওদের শিশুকে মারলে আইকিউ কমে যায়, স্বাভাবিক, এমনিতে মারলে আইকিউ কমে যাবে। তো মারলে দিয়ে হচ্ছে লেড, মারবার হচ্ছে মারি, আর আইকিউ কমে যাবে, তাহলে এই তিনটাই হচ্ছে বেসিক্যালি দূষণের ক্ষতিকর প্রভাব। ক্যাডমিয়াম আছে না, ক্যাডমিয়াম দেখো কি হয়, ক্যাডমিয়ামের ক্ষেত্রে পাথর হয় কিডনিতে, প্রোস্টেট এবং ফুসফুসে হচ্ছে ক্যান্সার হয়, আর ইটাইটাই বা আউচাউচ রোগ হয়, অস্টিওপোরোসিস হয়, এবং কি হয়, মেটাবলিক অ্যাবনর্মালিটি। আমি মনে রাখতাম কিভাবে এত কথাগুলো, ক্যাডমিয়ামের সি দিয়ে হচ্ছে কিডনি, আর ডি দিয়ে হচ্ছে হাড্ডি। আচ্ছা মেরে কি করে, মেরে একটু পড়ে গেলে আউচ করে ওঠে না, পড়ে গেলে, আর পড়ে গেলেই কি হয়, পা ভেঙে যায়, তাহলে অস্টিওপোরোসিসও হয়, ইটাইটাই হয়, আউচ এগুলো। আবার ক্রোমিয়াম থেকে হচ্ছে, ক্রোমিয়াম একটা ইনফরমেশন মাথায় রাখা হবে,
ক্রোমিয়াম 3+ এর চেয়ে ক্রোমিয়াম 6+ হচ্ছে বেশি ক্ষতিকর। ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম 6+ বেশি ক্ষতিকর। ক্যাডমিয়ামের মারণ ডোজ বা লিথাল ডোজ হচ্ছে 1 গ্রাম। তারপর হচ্ছে লেডের ক্ষেত্রে 50 ppm, এর বেশি হয়ে গেলে খারাপ। আর আর্সেনিকের সহ্য সীমা হচ্ছে 0.05 ppm। এবার হচ্ছে আর্সেনিক। আর্সেনিককে বলা হয় বিষের রাজা। আগে এক সময় আর্সেনিক দূষণে মানুষ মারা যেত প্রচুর। এখন কোন জেলায় সবচেয়ে বেশি আর্সেনিক দূষণ পাওয়া যায়? যশোরে। যশোরে সবচেয়ে বেশি আর্সেনিক দূষণ পাওয়া যায়, এটি কিন্তু পরীক্ষায় আসে। যশোর হচ্ছে আর্সেনিক দূষিত জেলা। তারপর চিটাগং কিসের জন্য বিখ্যাত? কোন রোগের জন্য? এন্ডেমিক রোগ আছে কিছু। চিটাগং মানে চিটাগং থেকে দেখবো, চিটাগং গেছেন আপনি, তাহলে কোন রোগ হয়? ডেঙ্গু ঢাকায় হলে বেশি হয়। ঠিক আছে, কাছাকাছি গেছো। ম্যালেরিয়া হয় না? চিটাগং হচ্ছে হিল ট্রেক্ট আছে না, এই জন্য হচ্ছে ম্যালেরিয়া হবে। আচ্ছা, রংপুরে কোন রোগ হয়? রংপুরের মানুষগুলো কি বলে? রংপুরের মানুষকে বলে মফিস। বুঝছো? মফিস বলে রংপুরের মানুষকে। রংপুর হলে ওদের হচ্ছে গলগণ্ড হয়, গয়টার গলটা খোলা থাকে। এদের কারণটা কি? আয়োডিনের অভাব। কতটুকু আয়োডিনের অভাব? কতটুকু আয়োডিনের অভাব জানো? জাস্ট তোমাদের কলমের নিব আছে না, নিব দিয়ে যদি এভাবে করে জাস্ট আয়োডিনটা, যদি আয়োডিনের একটা সাগরের মধ্যে যেভাবে করে টোকা দাও, যতটুকু আয়োডিনের উপরে উঠবে অতটুকু আয়োডিন একটা মানুষের জন্য সারা বছরের দরকার। অতটুকু আয়োডিন ওরা পাইতো না। কতটুকু আয়োডিন? কলমের ডগায় যতটুকু আয়োডিন তুলতে পারবা অতটুকু আয়োডিন ওরা পাইতো না। এখন পাই, এখন আর গলগণ্ড হয় না, গয়টা হয় না। আগে হইতো, যখন যমুনা সেতুটা ছিল না তখন হইতো। যমুনা ব্রিজটা হওয়ার কারণে এটা সলভ হয়েছে। গেল। তারপর বলো তো কি, রাজশাহী রিজিয়নে কোন রোগ হয়? রাজশাহীতে হয় হচ্ছে কালা জ্বর। কেন হয় জানো? রাজশাহীতে বেশি মাটির ঘর আছে। আর মাটির ঘর যেখানে থাকে ওইখানে হচ্ছে মাটির ঘরে এক ধরনের পোকা থাকে, স্যান্ড ফ্লাই বলে। স্যান্ড ফ্লাই তোমরা সার্চ করে দেখি পোকাগুলো কেমন। ওই স্যান্ড ফ্লাইগুলো হচ্ছে কালা জ্বর তৈরি করে। বুঝতে পারছি কোন জেলায় কোন রোগ হয়? এগুলো কিন্তু জিকের জন্য ইম্পর্টেন্ট। তারপর ইপিআই জন্য নতুন ভ্যাকসিন যেটা দিছে, নতুন ইপিআই কোন ভ্যাকসিন অ্যাড হয়েছে জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কিছুদিন আগে দিল না, ওটা হচ্ছে নতুন ইপিআই ভ্যাকসিন। বুঝছো? টাইফয়েড। এখন ইপিআই টিকা কয়টা, ইপিআই রোগ কয়টা, এগুলো জানা লাগবে। বুঝছো? আজকে যে কয়েকটা টাস্ক বললাম না, এগুলো আজকে তোমরা করে ফেলবে। গেল। আর্সেনিকের কথা হচ্ছে ক্যাডমিয়ামের দূষণ নিয়ে আমরা করে ফেলছিলাম, ওইদিকে কিছুটা। এখানে হচ্ছে অন্যান্য রাইটারের ইনফরমেশনগুলো অ্যাড করে দেওয়া আছে। ক্রোমিয়াম, বাকিগুলা লাগানোগুলা করে ফেললে হবে। এই যে আর্সেনিকোসিস হচ্ছে, হাতে পায়ে কি বলবে দাগ। আর তেমন একটা নাই। আরেকটা টপিক হচ্ছে এটা, দেখো দ্রবণের শ্রেণী বিভাগ, দ্রাবক প্লাস দ্রবণ। এখানে কি বলতে, কার্বনেটেড ওয়াটার একটা কথা আছে, দেখো কার্বনেটেড ওয়াটার, এটার মানে কি রে? হ্যাঁ বুঝি নাই, কথা বলিও না তোমাদেরকে। আমি কয়েকবার আমি নিজেও মানে ওয়ার্ন করলাম, কথা বলে না অন্যজনের ডিস্টার্ব হয়। বুঝছো? তোমরা এখন যথেষ্ট অ্যাডাল্ট, তোমরা চাইলে, এটা আমাদের কলেজেও সুবিধাটা আছে, চাইলে কল ধরা যায়, চাইলে একটু বলে বের হয়ে চলে যাওয়া যায়। এটা একটু সুবিধা। তোমরা এখন অ্যাডাল্ট হয়েছো না, সুবিধাটা অ্যাভেল করো। কল আসছে, কথা বলবা, বলে দেবে একটু কথা বলে আসি, বলো। কার্বনেটেড ওয়াটার, ঠিক আছে? কথাটার মানে কি? কার্বনেটেড ওয়াটার মানে কি? আলটিমেটলি এখানে আছে কি? ওয়াটার আছে কি? ওয়াটার। ওয়াটারের ভিতরে কিছু কার্বন দিছে, তাহলে বেশি কি আছে? ওয়াটার। বুঝছো? তাই না? বেশি আছে কি? আমরা যদি বলি যে চিনির শরবত, তাহলে আছে কি বেশি? চিনি বেশি নাকি পানি বেশি? পানি বেশি না? চিনি তো অল্প, 1 চামচ। পানি কি 1 চামচ? পানি অনেক। ঠিক আছে, বুঝছো? কার্বনেটেড ওয়াটার মানে কি? এখানে কার্বন ডাইঅক্সাইড আছে কোথায়? পানিতে। পানিটা বেশি, কার্বন ডাইঅক্সাইড কম। তাহলে দেখো দ্রাবক কি হবে এখানে? পানি। দ্রাবক হচ্ছে ওয়াটারটা, আর কার্বনেটেডটা হচ্ছে কি? দ্রবক। তাহলে এখানে দ্রবক হচ্ছে গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড, আর ওয়াটারটা হচ্ছে কি? পানি, যেহেতু দ্রাবক হচ্ছে কি? তরল। এটা কি বুঝছো? আচ্ছা, আরেকটা যদি বলি আমি তোমাকে এরকম সেম, যেমন এখানে বলতেছি কি ডেন্টাল অ্যামালগাম। ডেন্টাল অ্যামালগাম মানে হচ্ছে সিলভারে মার্কারি। তাহলে বেশি কি?
কম কি উচ্চ। এই যে দেখো এরপর পানিতে সোডিয়াম ক্লোরাইড, তাহলে বেশি কি এটা বললে পারবা। পিউটার জগের এটা পরীক্ষা আসে 96% টিন এবং হচ্ছে 4% কপার। মোটামুটি শেষ। কিছু এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করার জন্য দিলাম, এটাই শেষ, বুঝছো? এবার আমি তোমাকে অল্প কিছু টাইম নিয়ে ইংলিশ কীভাবে পড়বা এটা একটু বলি। ইংরেজি কীভাবে পড়বা, বুঝছো? ইংরেজিতে বিগত 2 বছরে সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসে নাই। এখন কোশ্চেনগুলো আসে হচ্ছে ইংলিশ গ্রামার বেসড, এডমিশন টেস্ট ইংলিশ গ্রামার বেসড কোশ্চেন আসে। আবার তোমার এখানে 100% ইংলিশ গ্রামার বেসড কোশ্চেন কোথায়, এইচএসসিতে। শুধু ইংলিশ গ্রামারটার দিকে ফোকাস করো। আমি একটা স্টুডেন্ট পড়াইছিলাম, ও ঢাকা সিটি কলেজে, খুবই তোখর একটা স্টুডেন্ট, বুঝছো? খুব ভালো, ওকে যা পড়ে সব পারে, ওকে যা ধরে সব পারে, ও মানে খুব বেশি লোড নিতে পারে, কিন্তু ছেলেটা ইংলিশ পারে না। এটা আমার খুব বেশি কষ্ট দেয় যে একটা এডমিশনের টাইমে থেকে ইংলিশ খুব কম পারে। তো ইংরেজি তোমরা কি করবে, এখন থেকে একটু একটু প্র্যাকটিস করবা। এইচএসসির জন্য প্র্যাকটিস করবা। এইচএসসির জন্য পড়লে মোটামুটি এডমিশনের গ্রামারটা পার্ট শেষ হয়ে যাবে। এখন ইংলিশে তো 2টা পার্ট, একটা গ্রামাটিক্যাল, একটা হচ্ছে মুখস্থ নির্ভর। তা আমি মুখস্থ নির্ভরটা বলি, তারপর গ্রামাটিক্যালের জন্য কী করবো বলতেছি। আচ্ছা, মুখস্থ নির্ভরে কী কী আসে? বেসিক্যালি প্রভার্বসগুলো আসে, বুঝছো? প্রভার্বসগুলো পড়বা, প্রবাদ বাক্য যেগুলো আছে, এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কতগুলো আছে না, এগুলো পড়বা। বই বন্ধ করে তোর বইয়ের মোটামুটি পড়াটা শেষ। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, ওগুলো পড়বা। আরেকটা পড়বা কি, গ্রুপ ভার্ব, বুঝছো? ইংলিশে যদি 3-4টা টপিক পড়তে হয়, একটা টপিক হবে গ্রুপ ভার্ব। এখন থেকে গ্রুপ ভার্বগুলো কিছু কিছু পড়তে পারবে চাইলে, অল্প অল্প, মানে একদম এইচসি দেওয়ার পর থেকে এগুলো শুরু করে দিবা গ্রুপ ভার্ব পড়া। তোমরা এগুলো লিখে রাখবো কোথাও একটা, মানে তোমার এই গাইডলাইনগুলো কোথাও পাবে না, আমি যে গাইডলাইনগুলো কোথাও পাবে না। গ্রুপ ভার্ব পড়া শুরু করবে একদিন থেকে। গ্রুপ ভার্ব করবা, মানে যত বাজে লিখতে পারো তত ভালো রাখতে পারো। আরেকটা বলি, দেখো ই আছে না, সিনোনিম অ্যান্টোনিম আছে না, যেটা সবচেয়ে বেশি কষ্ট দেয়, সবচেয়ে কষ্ট দেয়, এটা এত পড়ার পরেও পারা যায় না। সিনোনিম অ্যান্টোনিম পারা কিন্তু খুব ইজি, মানে আমি যেগুলো কঠিন টপিক সবগুলো ভাই আপনি বলেন খুব ইজি। সিনোনিম খুব ইজি, দেখবা। আচ্ছা তোমাকে আমি বলি, অসপিশিয়াস হচ্ছে কি জানো? অসপিশিয়াস, হ্যাঁ কি হচ্ছে মনে হয়, আর বলো তো। কল্যাণ, মোটামুটি হয়েছে, ভালো। তুমি শব্দটা শুনছো বোঝা একটা, বাট 99% স্টুডেন্ট শব্দটা শুনেই নেয় না, তাই না? বাট এই শব্দটাই দেয়, কোনো পরিচিত শব্দ দেয় না। দেখবা যে দুনিয়ার যেগুলো বানানি করা যায় না এমন শব্দ দেয়। কলোকুইয়াল জানো? কলোকুইয়াল অর্থ কি? কলোকুইয়াল শুনছো কোনোদিন? ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম হলে কিছুটা শুনতে আর কি। দেখো আমরা তো ইংলিশ ভার্সন বা মিডিয়ামের স্টুডেন্ট না, আমরা হচ্ছে বাংলা বলতে কষ্ট হয়ে যায়, 4 ভার্সনের স্টুডেন্ট আমরা। অসপিশিয়াস। তো আমি ইংলিশ এই যে সিনোনিম অ্যান্টোনিম শেখার জার্নিটা বলি, কীভাবে আমি সিনোনিম অ্যান্টোনিম সবচেয়ে সহজ উপায়ে শিখছি। এটা একদম সবচেয়ে ইজি এবং মোটেও বিরক্ত হবে না এটাতে। প্রথম আমি, আচ্ছা কেভ মানে কি? কেভ, CAVE, কেভ, হ্যাঁ গুহা। তো আমি জানি যে গুহা, গর্ত, গোবর, তাই না? ওই যে আমাদের এখানে অনেকগুলো গোবর আছে না, যে আমাদের শরীরে ক্রিপ্টোপ লিভার কোন একটা আছে না, ব্রোনার্স গ্রন্থি আছে না, আছে, এগুলো সবগুলো একটা গর্তের মতো, বুঝছো? আচ্ছা এখন যে কথাটা বলতেছিলাম, ক্রিপ্টোতেও কিন্তু গর্ত, ক্রিপ্টোপ লিভার কোনো একটা গর্ত। তো কেভ, আমি এই কেভটা আমি জানতাম, কিন্তু কেভের সিনোনিমে যে ক্রিপ্টা সেটা আমি জানতাম না। তো পরে আমি একদিন দেখলাম যে ক্রিপ্টো বলতেছে এটাকে, একটা এরকম কোয়েশ্চেনে পাইলাম আর কি। তো পরে আমি মানে কেভের, আমি দেখলাম যে কেভ শব্দের কোথা থেকে আসছে, এটা নিয়ে একটু আমি স্টাডি করতে চাইলাম। দেখো আমার স্টাডির কনসেপ্টগুলো কত বিরক্তিকর, কত পিকুলার। কেভ শব্দের কেমনে আসছে ইংলিশে, এটা নিয়ে আমি একটু গুগলে সার্চ করলাম। তো পরে আমি দেখলাম খুব মজার একটা ব্যাপার, যে খ্রিস্টানরা যখন মানে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট, ওনার ওয়াইফ, ওনাকে তো ক্রুশবিদ্ধ করলো, মানে যীশুকে ক্রুশবিদ্ধ করলো। ঈসা আলাইহিস সালাম তো ঊর্ধ্ব আকাশে আরোহণ করলেন, যীশুকে যখন ক্রুশবিদ্ধ করলো, তো পরে হচ্ছে ওনার ওয়াইফ আছে না, ওনার বাচ্চা আছে, একটা মেয়ে আছে। তো আমাদের নর্মালি হয় কি, যে মানুষটা সেন্ট, তার ফ্যামিলিটাকেও আমরা সেন্ট ভাবি, আমরা তারও ইবাদত করা শুরু করে দিই। তো ওদেরও তো তখন ছিল শুধুমাত্র প্রোটেস্টান্টরা, পরে ক্যাথলিক তৈরি হলো। তো পরে প্রোটেস্টান্টরা চিন্তা করলো যে আমরা যদি ওনার ওয়াইফকে আর হচ্ছে মেয়েকে যদি রেখে দিই, তাহলে একটা টাইম এসে কমিউনিটি কী করবে, ওদেরও মানে ওদের ডিরেকশন মানবে, ওদের হচ্ছে ইবাদত করা শুরু করে দিবে, পূজা করা শুরু করবে। তা আমরা কী করি, ওদেরকে হচ্ছে আইসোলেট করবে। আবার ভাবতেছে যেহেতু ইহুদিরা কিন্তু যীশুকে ক্রুশবিদ্ধ করছিল, তো
তো বলছে ইহুদিরা যেহেতু যিশুকে মেরে ফেলছে, এখন চাইবে কি যিশুর কন্যাকে মেরে ফেলতে, যাতে বংশটাকে নির্বংশ করে। তো তাহলে আমাকে সেভ করা লাগবে, আবার লোকচক্র আড়াল নিয়ে যাওয়া লাগবে। তখন করলো কি, ওরা একটা গর্ত করে, চার্চের একটা গর্ত করে, ওই গর্ততে হচ্ছে ওরা যিশুর ওয়াইফ এবং হচ্ছে মেয়েকে রেখে দিল ওইখানে। ওনাদেরকে খাবার দাবার দিত, ওই ওদেরকে শেল্টার দিছে, বুঝছো। তো ওইখানে উনি মনে হয় মানে যিশুর মেয়েও হচ্ছে বাচ্চা দিছে, ওই কেভের ভিতরে সব কিছু হয়েছে, বুঝছো। ওনারা কিন্তু ওইখানেই ছিল আইসোলেটেড। এরপর থেকে প্রতিটা চার্চে, খ্রিস্টানদের প্রত্যেকটা চার্চেই কিন্তু একটা করে কেভ থাকে, একটা করে গর্ত থাকে, বুঝছো। ওই যে ওই কেভটা আসছে কিন্তু ওই কনসেপ্ট থেকে। এবং আমি দেখলাম যে এটাকে ওরা বলতো ক্রিপ্ট, ওরা যেটা বানাইছে এটাকেই ওরা বলতো কি ক্রিপ্ট, ওইখান থেকে শব্দ আসছে ক্রিপ্ট। এখন আমরা যে ইংলিশ ওয়ার্ড ক্রিপ্ট তো হচ্ছে লুকানো, ক্রিপ্ট তো কি লুকানো, লুকায়িত। এই লুকায়িত শব্দটা আসছে কিন্তু এইভাবে করে, এটা কিন্তু গোবর ডিরেক্ট মেলে না। ক্রিপ্ট শব্দ হচ্ছে লুকায়িত। তো লুকায়িত সেটা কীভাবে কোড করে রাখি আমরা কোনো কিছু। এই যে কোডেড, এই কথাটা আসছে কীভাবে, আমি দেখলাম এই গল্পটা পিছনে, আমি জানার পর আমি খুব ভালো লাগছে। এটা আমি জীবনে কোনোদিন ভুলিনি। আমি এই যে 4 বছর স্টুডেন্ট থেকে একই গল্প একই টোন বাড়াইতে আছে। যে ব্যাপারটা কি, একটা শব্দ তুমি যদি একবার কোনোভাবে যদি লজিকটা জানতে পারো, এটা শব্দটার পিছনের কাহিনীটা যদি জানো, দেখবে শব্দটা কখনো ভুলবা না। যেমন আমি তোমাকে একটা ওয়ার্ড বলি, বেনেভোলেন্ট, শুনছিলে কখনো? বেনেভোলেন্ট মানে কি? হ্যাঁ, শান্ত না। আরেকটা কি? উপকারী কি? বেনিফিশিয়াল। আচ্ছা দেখো, আমি তোমাকে দেখি। এই এই এখন আমি যে নিয়ে যে টপিকটা পড়াচ্ছি বা যেটা নিয়ে কথা বলতেছি আগামী 5 মিনিট, এই টপিকটাও তোমরা কোথাও কোনো সিনিয়র পড়বে না। এটা কারণ কোনো সিনিয়রই এভাবে পড়ে না। সবাই বলে মুখস্থ করো, আর মুখস্থ করা কত যন্ত্রণা সেটা আমরাই জানি, উনিও জানে, যে বলছে সেও জানে। তো তারপরেও যে বলে আসে সেম জিনিস বলে আর কি। তো বেনেভোলেন্ট, বুঝছো। আমি যখন এই শব্দটা প্রথম পাইছি, আমি দেখলাম যে বেনে শব্দটা তো আমার ভাইয়া তখন রোমানিয়া যাওয়ার জন্য লাফাচ্ছিল আর কি। তো দেখি বেনে বেনে করে ঘরের মধ্যে। তো বেনে মানে হচ্ছে ভালো, বেনে মানে হচ্ছে একটা রোমানিয়ান ওয়ার্ড। বেনে মানে হচ্ছে ভালো। আর ভোলা, ভোলা মানে হচ্ছে কথা বলা। আমরা যেটা বলি বলা, এটা হচ্ছে ভোলা থেকে। ভোলা মানে কথা বলা, বুঝছো। তো আচ্ছা, এটার মানে কি হলো? ভালো কথা বলা। ধরো তুমি তোমার আম্মুকে বলতেছো যে আম্মু পরীক্ষা দিতে যাচ্ছি, তোমার আম্মু কি বলে? এটা কি উইশ নাকি হচ্ছে বদদোয়া? তাহলে বেনেভোলেন্টে দেখবো সিনোনিমে দেখবো যে উইশ লেখা আছে। তাহলে আমি কি উইশটা মুখস্থ করছি, বেনেভোলেন্ট উইশ মুখস্থ করি না, কিন্তু জিনিসটা একবার জানছি। এখন জানা থেকে লাভ হয়েছে। দেখো ডিকশনারি আছে না, ডিকশনারি ডিক্ট মানে কি জানো? ডিক্ট মানে হচ্ছে কথা বলা। ডিক্ট মানে কি কথা বলা। এবার দেখি বলো তো, তাহলে বেনেডিক্ট মানে কি? বেনেডিক্ট মানে কি? ভালো কথা বলা। আচ্ছা, প্রেডিক্ট মানে কি? প্রেডিক্ট মানে পূর্বে কথা বলে দেওয়া, এটাই না? প্রেডিক্ট মানে পূর্বে কথা বলে দেওয়া না? আচ্ছা বলো তো, ভার্ডিক্ট মানে কি? ভার্ডিক্ট মানে কি? রায় দেওয়া। তার মানে কথা বলে রায়টা দিচ্ছে না। ভার মানে হচ্ছে বিচার, বুঝছো। তাহলে বিচারের কথাটা বলে দেওয়া, যে কি বিচার দিলাম। তাহলে দেখো শব্দ, একটা শব্দ শিখলে এটা করলে রুট ওয়ার্ড, এইটুকুনে আসলে মেইন কথা। তুমি রুটটা যদি ধরতে পারো, দেখবে তোমার শব্দগুলো, অনেকগুলো শব্দ তোমার জন্য ইজি হয়ে যায়, বুঝছো। তো এখন ভার মানে হচ্ছে বিচার করা বা জাজ করা, ঠিক আছে? জাজ করা। ভার মানে কি? জাজ করা, বিচার করা, যাচাই বাছাই করা। তাহলে বলো তো, ভেরিফাই, যাচাই বাছাই করে না? শব্দগুলো মিলতেছে না? এক্স্যাক্টলি শব্দগুলো এইভাবেই তৈরি হয়েছে। আমি শব্দ কিভাবে তৈরি হয় এটা যদি জানতে পারি, সেটা মুখস্থ করা আমার জন্য কঠিন হবে না। এই যে ভেরিফাই শব্দটা কিভাবে আসছে, ভার্ডিক্ট কিভাবে আসছে, এখন দেখো ইনস্ট্যান্ট এত শব্দকে আমি মুখস্থ করে আসছি, বিশ্বাস করো। আমি এগুলো এখন যে তোমাকে পড়াবো, আমি এটার বিন্দুমাত্র একটা শব্দ মুখস্থ করে আসি। বাট আমি এখনো ভিতরে কত শব্দ লিখছি না, মুখস্থ করলে আমার ব্রেনে খাটাইতে হইতো, মোবাইল দেখা লাগতো, অনেক কিছু করা লাগতো। কিন্তু আমি ওই যে একটা সিকোয়েন্স ধরতে পারছি, অনেকগুলো শব্দ আমার হয়ে গেছে। আমি কোনোভাবে চাচ্ছিলাম কোন একটা শব্দ যেন আমার রিপিটেড কোনো একটা শব্দ, যে ডিক্ট যখন পাইছি বা বেনে যখন পাইছি, বেনেতে অনেকগুলো শব্দ চলে আসতেছে, ঠিক আছে? বেনেভোলেন্ট, বেনেডিক্ট, আর আছে বেনেভো। তুমি বেনে লিখে দেখো ইয়াতে ওয়ার্ড ডিকশনারি, দেখো অনেকগুলো শব্দ পেয়ে যাবে, ঠিক আছে? যেমন হচ্ছে বেনেফাই, তারপরে অনেকগুলো শব্দ আছে। আচ্ছা গেল। এখন অসপিশিয়াস যদি বলি, অস একটা পাখির নাম, বুঝছো। অস মানে একটা পাখির নাম। তো আগে বিশ্বাস করা হয়তো ওই অস পাখিকে যদি কেউ দেখে যায়, অস পাখি যদি ঘর থেকে বেরোর পর অস পাখিকে দেখে, তাহলে তার দিনটা ভালো কাটবে, বুঝছো। এটা আগে বিশ্বাস করা হয়েছে। তখন থেকে আসছে অসপিশিয়াস, কথা মানে মঙ্গলজনক, বুঝছো। তো অসপিশিয়াস মানে কি? মঙ্গলজনক।
তাহলে বলো তো ওয়ার্ড শেখার টেকনিকটা কি? তুমি ওয়ার্ডগুলোর রুটটা খোঁজার ট্রাই করবা। রুটটা যদি একবার ধরতে পারো, দেখবে যে এই রুটটা দিয়ে অনেকগুলো শব্দ শিখে ফেলতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমি সবগুলো ওয়ার্ড আজকে থেকে ওয়ার্ড পাইলে রুট খোঁজা শুরু করে দিব? কারণ কোটি কোটি মানে কোটি কোটি না, প্রায় 10 লক্ষের মতো ওয়ার্ড আছে। আমি কি 10 লক্ষ ওয়ার্ডের রুট খুঁজবো? 10 লক্ষ ওয়ার্ডের রুট খুঁজবো? রুট 10,000-এর মতো আছে। 10,000 থেকে 10 লক্ষ ওয়ার্ড তৈরি হয়েছে। এই 10,000 কি রুট শিখবা? কতগুলো শিখবা? হ্যাঁ, 1,000 শিখা লাগবে। আমার কাছে শিখতে হবে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটা ইউনিভার্সিটি, মেডিকেল, বিসিএস, ডেন্টাল, এফএমসি, এই জায়গাগুলোর যে ওয়ার্ডগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে, এইগুলো বুঝছো? এগুলো যখন পাবা সেটা একটু রুটটা দেখবা, বা এগুলো একসাথে কম্পাইল করা কোথাও একটা নিয়ে ওইখান থেকে রুটগুলো পড়বা। বুঝাইতে পারছি? যে আমি এইগুলোই পড়বো শুধু, এগুলো পড়লে দেখবো যে এখান থেকেই কমন পাবো। হুবহু এই ওয়ার্ডটা দিবে না, বাট এগুলো রুট যেহেতু শিখছি, এগুলো আমার মুখস্থ করা লাগে না। তো আমি এই নলেজটা আমি যত ওয়ার্ড আসবে সবগুলোই পাবো। এখানে একটা ওয়ার্ড আসলো, কঠিন একটা ওয়ার্ড, সেটা আমি না পারলেও আমি প্রেডিক্ট, মানে এখান থেকে আমি 4টা যে অপশন আছে না, 4টা অপশন থেকে আমি এক্সক্লুড করতে হবে যে এটা হবে না, আমি শিওর। এটার সাথে এটা কোনোভাবেই যাচ্ছে না। এক্সক্লুড করে গেলে 1-2টা অপশন থেকে সেখান থেকে দেখালে চান্স অনেক বাড়ে, তাই না? এটাকে মুখস্থ করার যে একটা প্যারা, যে বোঝাটা থাকলো না। তাহলে এটা হচ্ছে মুখস্থ নির্ভর পড়ার জন্য সবথেকে যেটা নিয়ে ওরা কষ্ট পায়, সিনোনিম অ্যান্টোনিম। তাহলে এটা সলভ করা হলো। এরপর বললাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা পড়বা, এক কথায় যে উত্তরগুলো আসে এগুলো পড়বে। এগুলো ওয়ার্ড অনেক পিকুলিয়ার আসে। এবার আসি ইংলিশের গ্রামারের দিকে সবগুলো টপিকই পড়বো, কোনো টপিক বাদ দেবে, একদম ভয়েস ন্যারেশন থেকে সবগুলো টপিক পড়বো। এখন তুমি যদি বলো ভাই আমি তো আমার নিজের কথা যদি বলি, আমি নিজে ইংলিশে কতটুকু পারি সেটা নিজেও জানতাম না। অনেক সময় এমন হয় না যে আমি ইংলিশে কী জানি না সেটা নিজেও জানি না, বুঝছো? ইংলিশে এমন একটা টপিকের নাম বলো যে টপিকে তুমি নিজেকে পরীক্ষা দিতে পারবে, নিজে কী জানো না। অনেকে আসলে নিজেদের কী জানি, আমি কী জানি না সেটাও জানি না। আর্টিকেল পারি কি পারি না আমি নিজেও জানি না, মনে হয় পারি। ওই যে কিছু বেসিক রুল থাকলে মনে করি আমি পারি। তাহলে নিজেকে জানার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কি জানো? সেন্টেন্স কারেকশন একটা টপিক আছে না, তোমরা যতগুলো স্টার পারো ততগুলো স্টার দিয়ে লিখে রাখো সেন্টেন্স কারেকশন। যখন নিজের কোন জায়গা থেকে শুরু করবা বুঝতেছো না, ইংলিশের কোন জায়গা থেকে নিজেকে পড়াশোনা শুরু করবা বুঝতেছো না, সেন্টেন্স কারেকশন 100টা বের করে 100টার উপর পরীক্ষা দিয়ে দেবে। 20টা পরীক্ষা দিয়ে দেখবে যে না খালি চোবানি খেয়ে গেছো। এই 20টা টপিকের মধ্যে, মানে 20টা যে প্রথম সলভ করছো, এই 20টার মধ্যে দেখবে যে অনেকগুলো টপিক তুমি পারো না। তুমি ধরো টপিকগুলো পড়বা, ধরো আর্টিকেলের কোয়েশ্চেন একটা পারো না, ইউনিভার্সিটি নিয়ে একটা কোয়েশ্চেন আছে সেটা পারো না, ওই কোয়েশ্চেনটা সলভ করো। ধরো একটা ফেস্টিভ্যালের কোয়েশ্চেন ছিল যেটা আর্টিকেলের, এটা পারো না, তুমি আর্টিকেলটা একটু পড়ে আসো, তাহলে বুঝছো তোমার আর্টিকেলের সমস্যা আছে, তখন আর্টিকেল পড়লো। পড়বে আবার দেখবো যে আর্টিকেল এখন তুমি ভয়েসের একটা কোয়েশ্চেন পাই না, ভয়েসটা পড়ে আসো। বুঝতে পারছি? তুমি কোন টপিক পড়বে সেটা ঠিক করে দিবে কে? সেন্টেন্স কারেকশনের উপর এক্সাম। তাহলে আমি করি কি, প্রথম স্টুডেন্ট একটা আসার সাথে আমি সেন্টেন্স কারেকশন একটা প্রশ্ন ধরাই দিই এক নম্বর, দেয় বসে বসে। তো এটা দিলে কি হবে, ও কী পারে না সেটা একদম ফাইন্ড আউট করে ফেলতে পারে, যে ও এই জিনিসগুলো পারে, এই জিনিসগুলো বুঝেন। এরকম সেন্টেন্স কারেকশনের উপর শুরুতে পরীক্ষা দিবে। এই এতটুকুই। আর কোনো কিছু জানার থাকলে আমাকে বলতে পারো, এইচএসসি এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো কিছু। মোটামুটি আমাদের পড়াশোনা এখানে শেষ। আর কোনো কিছু জানার থাকলে বলো। তুমি কি জানি একটা বলছিলা, বুঝি না আমি আসলে। হ্যাঁ, ল্যাব স্ট্রেট মানে কোনটা? ল্যাব স্ট্রেট কোনটা? আচ্ছা, ল্যাবস রেট যেটা আছে, ও যে ল্যাবস রেট একটা আছে না, ওই যে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার একটা ল্যাবস রেট ছিল। প্রথমটা কি ছিল, নেগেটিভ না পজিটিভ? প্রথমটা ছিল পজিটিভ। এটা হচ্ছে তাপমাত্রা যদি কমতে থাকে তখন সেটাকে বলি পজিটিভ, তাপমাত্রা বাড়তে থাকলে তাকে বলি কি নেগেটিভ। ওই যে বিচ্যুতিতেও ছিল ধনাত্মক বিচ্যুতি আর ঋণাত্মক বিচ্যুতি। যখন কি হয়, বিচ্যুতি 1 চাইতে বেশি হয় তখন কি বলি আমরা সেটাকে ধনাত্মক বিচ্যুতি, যখন 1 চাইতে কম হয় ঋণাত্মক বিচ্যুতি। সেম এই দুইটা। এখন ল্যাবস রেট হচ্ছে তাপমাত্রা কমে যাওয়া হলে পজিটিভ, তাপমাত্রা বেড়ে যাওয়া হলে কি নেগেটিভ। আর কিছু? হ্যাঁ, আচ্ছা, এফএমসি আমি বলি শোনো, এই এফএমসিটা ইম্পর্টেন্ট কেন? কারণ এটা নিয়ে আসলে খুব বেশি কোথাও জানাশোনা হয় না। এফএমসি হচ্ছে মেডিকেল ইনভেন্ট। আর একটা বাজে দিক হচ্ছে এখন এটাও মোবাইল বন্ধ করে দেওয়া যায়।